এক নম্বর হলো লোভটা দরকার। ওকে, তো এক নম্বর হলো সাউন্ড অনেক কম, কয়েকজন বলতেছে। আরেকবার একটু ট্রাই করতে দাঁড়াও, কোনো প্রবলেম আছে কিনা। ওকে, ডান। এবার কি ক্লিয়ার? এবার জি স্যার, আপনি কথা বলেন, আমি শুনি স্যার। সাউন্ড শোনা যাচ্ছে না, মাইক্রোফোন অফ হয়ে গেছে। স্যার আপনার মাইক্রোফোনটা মনে হয় মিউট আছে। স্যার আপনি প্রয়োজনে লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, এই আমি আবার আমি ওই সময় নাজমুল ভাই আমি হোস্ট ছিলাম না, বিধায় মনে হয় প্রবলেমটা হয়েছে। স্যার এখন এখন ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আমি নিজে আনমিউট করতে পারতেছিলাম না। ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, আমি মানে নিজে আমি আমার ইয়েটা মিউট ছিল, আমি আনমিউট করতে পারতেছি না, সেজন্য আর কি। ওকে, তো খুব আমি শুধু কথা বলবো, তোমরা শুধু শুনবা। এবং আগামী ক্লাস থেকে আমরা পুরো আগামী রবিবার থেকে পুরো দমে আমরা ক্লাস শুরু করব। এক নম্বরে হলো ওই যে লোভ। এখন হলো যে যে বৈশিষ্ট্যটা আমার থাকা দরকার। আমি বলছি, আমি ক্লাসের শুরু যেটা দিয়ে শুরু করছিলাম, যে তোমার 6টা বৈশিষ্ট্য ছাড়া একজন মানুষ জ্ঞান অর্জন পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে না। এক নম্বর হলো হেস, লোভ, যে যেটাই আমি আছে সামনে আমার এখন বাংলাদেশ বিষয় বলি একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার করে ফেলবো। এই যে আমি আজকে যে যে গাইডলাইনটা দেবো, এটা তুমি মনে রাখবা, এটা তোমার বাইবেল। এইটা অনুযায়ী ফলো করবা, জাস্ট যদি তোমার আমার উপর বিশ্বাস আস্থা থাকে। এরপরে 2 নম্বর কি জানো কিনা? 2 নম্বর হলো হেস্কোতা, পোলাইটনেস, বিনয়। বুঝছো? পোলাইটনেস, বিনয়। বিনয় হলো জ্ঞানের ভূষণ। মনে রাখবা যে সবচেয়ে বড় যে অলংকার তোমার প্রয়োজন, যে আই ডোন্ট নো নাথিং, আই ডোন্ট নো এনিথিং, আমি আমি জানি না, জানতে চাই। হচ্ছে কিনা এই বিনয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। তাহলে ওমর খৈয়ামের মতে প্রথম যে 6টা বৈশিষ্ট্য তিনি বলেছেন, প্রথমটা হলো লোভ, 2 নম্বর হলো বিনয়। মনে রাখবা, বিনয় ছাড়া এটা অসম্ভব। আহ, উম, দাম্ভিক কখন জ্ঞানী হইতে পারে না। ফাহমে কামিল। 3 নম্বর হলো ক্লিয়ার এন্ড কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। এই এই ধরো আমরা ট্রান্সলেশন শিখবো, রিট্রান্সলেশন শিখবো। তাহলে আমার কথা হলো যে প্রথম আলোতে যদি যা আছে আমি অনুবাদ করতে পারবো, হয়তো 2-1টা সমস্যা আমার হতে পারে। বাকি সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা বলো তো একটু। ডিসপ্লে দরকার নেই, এখন আমি ডিসপ্লেতে যাচ্ছি না। তোমরা অন্য মানে আগে আমার কথা শুনতে পাচ্ছ কিনা ওকে বলো। ডিসপ্লে পরে, ওকে। হুম, ক্লিয়ার, সবাই বলতেছে ওকে। তো 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো বিনয়, 3 নম্বর হলো এই পরিপূর্ণ অনুধাবন। যে টপিকটা আমরা পড়বো এই কয়েকদিনের মধ্যে, এই টপিকটা আমি ক্লিয়ারলি, যেমন ধর রিট্রান্সলেশন, অনুবাদে আমি একজন শিল্পী। আমি বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংলিশ থেকে বাংলা অনুবাদ, অথবা ফ্রি হ্যান্ড রাইটিং, যে কোনো বিষয় বলো, আমি কিছু না কিছু আমি লিখে আসতে পারি। এটা হলো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ফাহমে কামেল, জমে খাতের কুল্লে হাল। তুমি যখন যার সাথে থাকবা, যার কথা শুনতেছো, উইথ 100% কনসেন্ট্রেটিভ অ্যাটেনশন। তুমি এখন যখন আমাদের ক্লাসগুলো করবা, শতভাগ মনোযোগের সাথে, তুমি একদম হৃদয় দিল
ওই যে দিল সে জু বাত নিকালতি হয়, আমরা হৃদয় থেকে কথা বলি, তুমি হৃদয়ে ধারণ করবা। তারপরে পঞ্চম নম্বরে ছিল যে খেদমতে ওস্তাদ বায়াদ হাম সবক খানি মুদম, যে তিনি বলছেন যে ইজ এ গুড রিলেশন উইথ টিচার। তুমি যার সাথে রিসিভ করবা জ্ঞান, তার সাথে তাকে কিন্তু তোমার একটা, তোমার হৃদয়ের একটা সুউচ্চ আসনে তোমার ধারণ করা উচিত। তো মনে রাখো যে এখানে এটা বলে রাখলাম যে তুমি আগে রিসিভ করো, যে আমি তার ওনার কাছে শরীফ স্যার, লতিফ স্যার মাইন, আমার টিচার, আমার গার্ডিয়ান, এই কথাটাকে হৃদয়ে ধারণ করো। এখানে আমরা একদম মানে কোনো বাণিজ্যিক বিষয় না, জ্ঞানটা একেবারেই হৃদয় থেকে হৃদয়ে যায়। এটা তুমি বিশ্বাস এবং ভালোবাসার সাথে আগে রিসিভ করো, আগে একটা মানে হৃদয়ে আমাদেরকে ইতিবাচক ভাবে রিসিভ করো। আমার বিশ্বাস যে একটা পজিটিভ আলো যাবেই, আমার বিশ্বাস। আর 6 নম্বরে ছিল যে তোমার লব্ধেরা তাহাকিকে কোনি, মানে ওই শব্দের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আর কি, মানে প্রতিটা শব্দ বর্ণ বাক্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো হাওয়েভার আমি ওমর খাইয়ামের কথাটা আনঅফিসিয়ালি এইভাবে শুরু করলাম, যে উমর খাইয়াম বলেছেন যে একজন মানুষ যদি কোনো কিছু জ্ঞান অর্জন করতে চায়, ইলমেরা হার গেজ নায়াবি তানাদারি স্পেশাল 6 ক্যারেক্টারিস্টিক ছাড়া তার জ্ঞান অর্জন ভালোভাবে হবে না। এর মধ্যে তিনি বলেছেন 1 নম্বরে হেট, লোভ, গ্রিড। আমার জ্ঞান অর্জনের প্রতি আমার প্রচন্ড লোভ থাকবে, এই যে বিশেষ প্রিলিমিনারি আমি প্রত্যেকটা টপিক ভালোভাবে শেষ করবো, এই একটা লোভ থাকবে। কোতা, বিনয়, আরে কি বি হাম্বল। ও এই জন্য আমি খাতার ইয়ের উপর লেখা রাখছি, আমার এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দাঁড়াও, জাস্ট এই যে বি হাম্বল, বি জেন্টেল, বি কাইন্ড। মনে রাখবা এটা হলো একেবারে মাটির মানুষ হইল তুমি, তোমার কথায় আচরণে আঘাতে যেন কারো হৃদয়ে বিদীর্ণ না হয়। জাস্ট বি হাম্বল, এটি মানুষের সবচেয়ে বড় অলংকার। জ্ঞান টেন কিছু লাগবে না, ইউ আর ভেরি হাম্বল, এর চেয়ে বড় অলংকার নাই তো, আমার জানার মতে নাই। তারপরে তোমার পরে এই যে যাইটা বুঝবো এটা ক্লিয়ারলি আমি অনুধাবন করার চেষ্টা করবো। যারা শুনতে পারো পরে রেকর্ডিং দেখো, বাকিরা শুনতে পাচ্ছে। এরপরে প্রতিটা স্তরে মনোযোগ, জমে খাতের করলে হাল, প্রতিটা স্তরে মনোযোগ দিয়ে শুনবো। আর হলো শিক্ষকের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক থাকবে। আর লাস্ট হলো শব্দের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। ওকে, তো চলো আমরা এখন আমরা এই জার্নিতে কিভাবে ভালো করতে পারি। এই তুমি যাদের শুনতে পাচ্ছ না তাদের তোমরা একটু কাইন্ডলি আবার জয়েন করো, বা কোনো একটা প্রবলেম মনে হচ্ছে একটু ঠিক হয়ে যাবে, পরে আবার রেকর্ডিং শুনে নিও প্রয়োজনে। ওকে, এবার হলো প্রথমে আমাদের একটা খাতা তুমি রেডি রেখো। খাতাটা হলো অন্ততপক্ষে 300 পৃষ্ঠার মতো একটা খাতা তৈরি করবা, যে খাতার মধ্যে মোটামুটি সব থাকবে। ঠিক আছে, 300 পেজ, একদম পরিকল্পিত একটা প্রস্তুতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো একটা কথা এখানে প্রথমেই লেখা রাখো, দেয়ার আর আমার বিসিএস রিটেন ইংলিশ খাতার নাম, বিসিএস রিটেন ইংলিশ। যারা বিসিএস না তারাও, তাদের জন্য আজকে সমাধান আছে, তারা কিভাবে করবা। বিসিএস রিটেন ইংলিশ, এই খাতাটা আমার জন্য থাকবে, আমি যা যা অ্যাসাইনমেন্ট দেবো, যা যা হোমওয়ার্ক দেবো, এই খাতাটাতে লিখবা, পরীক্ষার আগে রাতে দেখা যাবা, দ্যাটস ওকে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবা, প্রয়োজনে আবার রিপিট করেও শুনবা কথাগুলো। দেয়ার আর 3 L's ফর সাকসেস, প্রথমে বলে রাখি 3 L's ফর সাকসেস। সফলতার জন্য 3টা L দরকার। 1 নম্বরে লেবার, 2 নম্বরে লাক, 3 নম্বরে লবিং। 3টা L। এখন বলবো আমরা যদি বিসিএস প্রার্থী হই, তোমার মাথায় এইটাই মনে রেখো, এখানে আমার লেবারের অংশ 99% এবং লাখের অংশ 0.1%, আর এইখানে কোনো অবস্থান নাই, নো লবিং। ওকে, হ্যাঁ, তাহলে লাখ লেবার, এইখানে আমি এই কয়টা দিন শুধু পরিশ্রম করব। পরিশ্রম মানে মানে কৌশলগত পরিশ্রম। মনে রাখবা যে আমার কোনটা দরকার, হার্ড ওয়ার্ক
হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম বলতে আমি হার্ড ওয়ার্ক, তোমরা কোনটাকে প্রেফার করো বলো? আমি দুইটা টার্মের মধ্যে তুমি কোনটাকে প্রেফার করো, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক? বলো কোনটা? হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক? তাহলে আমরা হার্ড ওয়ার্কের দরকার নেই, আমি স্মার্ট ওয়ার্ক চাই। স্মার্ট ওয়ার্ক, বুঝছো কিনা বিষয়টা? আমি বললাম যে এই বিল্ডিংটা ভাঙো, তুমি সারাদিন হাতুড়ি দিয়ে ইয়া করতেছি, আরো আমি যদি প্রযুক্তি ব্যবহার করি 1 মিনিটে ধ্বংস করে পড়ে যাবে। স্মার্ট ওয়ার্ক যত, মানে আমি যত স্মার্টনেস এখানে দেখাতে পারি এখানে, তাহলে আমরা হার্ড ওয়ার্কটা বাদ দাও এখন থেকে, স্মার্ট ওয়ার্ক করবা, দ্যাটস ওকে, ক্লান্তি আসবে না। এই স্মার্ট, কারণ আমাদের একটা টপিক আছে স্মার্ট বাংলাদেশ, তাই না? স্মার্টের দেখবে, স্মার্টের টার্মটা এটা, স্মার্ট ওয়ার্ক করতে চাই, সার্বক্ষণিক আমি স্মার্ট। ওকে, তো এখানে আমরা এই লেবারটা আমরা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে করতে চাই। আচ্ছা, এরপরে আমার 2 নম্বর পয়েন্টে হলো এটা জানাই রাখতে চাই, আমরা এই যাত্রায় যদি, কারণ আমার আজকের ক্লাসে হলো রোড ম্যাপ দেখাবো, রোড ম্যাপ আমরা এই অনুযায়ী পড়বো, এই অনুযায়ী আমি প্রিলিমিনারি ক্লাসের জন্য আমি 103টা স্টেপ পড়াবো, এই রোড ম্যাপ দেখাইছি। 2 নম্বর কাজ হলো ওই স্টিভ জবসের ওই কথাটা আরেকবার স্মরণ করাই দিতে চাই রিটেন পরীক্ষার্থীদের জন্য। স্টিভ জবস, ওই যে তার বিখ্যাত প্রেজেন্টেশন, ওইটা আর কি, এটা এটা ভুলো না। এই তিনি বললেন যে এটা এভরি স্টার ইজ অ্যান অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি, অপরচুনিটি, এটা অপরচুনিটি, এটা অপরচুনিটি, এটা অপরচুনিটি, এভরি স্টার, প্রত্যেকটা স্টার একটা অপরচুনিটি। ইফ ইউ অলওয়েজ ট্রাই টু গেট দ্য স্মলার ওয়ান, যদি সবসময় ছোট ছোট অপরচুনিটি ধরতে শুরু করো, ইউ মাস্ট লুজ দ্য গ্রেটার ওয়ান, এই অপরচুনিটি হারাই যাবে। যারা আমার কথা শুনতেছো, যাদের একটা বড় স্বপ্ন আছে এখন, তোমাদের কাছে আমার এটা বিনীত রিকোয়েস্ট, বি আইসোলেটেড। এই মুহূর্তে তোমার ওই 2, 4, 5 হাজার টাকার ব্যবসা বাণিজ্য, 10,000 টাকা, তুমি পারলে কারো কাছে ধার নাও, জমি ওই ইয়া দাও, কি বলেন, জমির বিনিময়ে টাকা নাও, কিন্তু সময় বিক্রি করো না। কারণ টাইম সবচেয়ে ভ্যালুয়েবল, তুমি তোমার জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইমের মধ্যে এখন আছো। তুমি এখন ধরো 1 ঘন্টার সময় টিউশন দিতেছো, 2 ঘন্টার সময় টিউশন দিতেছো, 5,000 টাকা পাইতেছো, আমার এগুলো বইলো না, এগুলো আমার খুব কষ্ট হয় এগুলো, কারণ আমি চোখে দেখে আসছি অতীত এক্সপিরিয়েন্স সাথে। তুমি তুমি 20-50 হাজার টাকা ধার নিয়ে ফেলো, কিন্তু এই রিটেন পরীক্ষার আগ পর্যন্ত আমি আমার সময়কে 1 সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, আমি পুরোপুরি ভাবে ইউটিলাইজ করতে চাই। দেখো যে আলটিমেটলি আমার কাঙ্ক্ষিত সফল চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চাই যে টিউশন, এই হাবিজাবি চাকরি, ইভেন কোনো যদি বলো সরকারি গভর্নমেন্ট জব টবের মধ্যে আছো, ছুটি তোমার রাইট, অধিকার। ছুটি নিলে চাকরি যায় এরকম শুনি নাই, 2-3 মাস ছুটি নেওয়া যায়, এটা অধিকার, অধিকার খাটাও। চাকরি দেওয়ার কোনো স্কোপ নাই, আমি বিভিন্ন ভাবে ছুটি নেওয়া যায়, এটা অধিকার, তো অধিকার নিয়ে নাও। কিন্তু আমি মনে করি না তুমি এখানে কোনো স্পট, এই প্রস্তুতিতে কোনো কিছু স্পট দিবা, এমনটা না। তাহলে পরিপূর্ণভাবে কমপ্লিটলি আমি আমার সময়টাকে স্মার্ট ওয়ার্কের দিকে আমি মনোযোগী হবো। আমি ম্যাচের মধ্যে বাজার করবো না, ওর ওই ছোট ভাইয়ের 20 টাকা দেবো অতিরিক্ত, দিয়ে বলবো তুই বাজারটা করে ফেলো ভাইয়া, ও 20 টাকা পাইছে, এটা খুশি। কিন্তু আমি অন্য কাজ করতে চাই না। একটা মানে ওই যে ধরো এটা একটা সাধনা আর কি, সাধনা করতেছো, ওকে, সাধনার স্তরে আছো, ওকে, আমি এটা বললাম যে এবার আসো তৃতীয় স্তরে। আমি বলতে চাই যারা এখানে অনেকে আছো যে আমার ইয়া নাই, বিসিএস পরীক্ষার্থী না, আমি আমি বিসিএস পরীক্ষার্থী না, আমি বিসিএস রিটেন পরীক্ষা দেবো না, কিন্তু তারপর আমি ইংলিশ শেখার জন্য করতে গেছি। তাদের জন্য আমার ব্যক্তিগত পর্যালোচনাটা শেয়ার করি। বাংলাদেশে রিটেন পরীক্ষায় কি কি আসে, তুমি ব্যাংক বলো, বিসিএস বলো, নন ক্যাডার বলো, বিভিন্ন যত প্রাইভেট আর গভর্নমেন্ট যেটা বলো পাবলিক, রিটেন পরীক্ষায় কোন কোন টপিক আসে, কথা বুঝো, রিটেন পরীক্ষায় কোন কোন টপিক আসে সেটা নিয়ে আমরা একটু অ্যানালিসিস করি। আমার অবজারভেশনে বাংলাদেশের সকল রিটেন পরীক্ষায়, বাংলাদেশের সকল চাকরির রিটেন পরীক্ষায়, ঠিক আছে, তুমি দেখো মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশের সকল রিটেন পরীক্ষায় মোস্ট 10 মোস্ট কমন টপিক,
কমন টপিক। দশটা টপিক থেকে প্রশ্ন আসে, 10টা টপিক থেকে প্রশ্ন আসে। এই 10টা টপিক আমরা অ্যানালাইসিস করি। তাহলে যারা বিসিএস পরীক্ষার্থী না অথবা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছ, সাথে আমার কথা হলো যে চলো আমরা আগে সিলেবাস সমন্বয় করি, আমরা একটা মানে সমন্বিত প্রস্তুতি, রিটেনের রিটেনের সমন্বিত প্রস্তুতি, সমন্বিত প্রস্তুতি, সমন্বিত প্রস্তুতি। আমরা বাংলাদেশের গুলো যে কোনো রিটেন পরীক্ষা আমি টিকতে চাই, তাহলে কি করণীয়? তাহলে চলো আমরা কি কি টপিক আসে। এক নম্বরে আসো, এক নম্বরে এই যে 10টা টপিক আমার আমার পর্যালোচনায় তোমরা একটু আবার আমার কথাটা ইয়ে করো, আর কোনো কিছু সংযোজন করার আছে কিনা আমার একটু ক্লাস শেষে আবার মানে এই 10টা বলার পরে তুমি একটু আমার অ্যাড করো। ট্রান্সলেশন ফ্রম বাংলা, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, ইংলিশ, এটা এক নম্বর। তাহলে এখানে হলো আমাদের বিসিএস এ 35, বিসিএস এ তো 35 আছে, 35 নম্বর, সরি ট্রান্সলেশন কত 20 মার্ক। এছাড়াও তোমার এই আমার মনে হয় এটা অধিকাংশ পরীক্ষা আসে, তোমরা আমার সাথে স্বীকৃতি দাও এটা আছে কিনা। এটা সব প্রায় সব রিটেন পরীক্ষায় ট্রান্সলেশন এটা থাকেই বলতে গেলে। আমার সাথে একটু রিপ্লাই করো ইয়েস অর নো, যারা লাইভ দেখতেছো তারাও ইয়েস নো বলো, ইয়েস অর নো। ওকে। ও আমি ভুল বলতেছি, 25 মার্কস, হ্যাঁ 50 তো, হ্যাঁ 25 মার্কস আমি ভুল বলছি। হ্যাঁ 25 নম্বর এখানে থাকতেছে। এরপরে তোমার মোটামুটি সব জায়গা তুলে আমার আচ্ছা এইটা তুলে এখন বলবো যে ট্রান্সলেশন, আমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং বলি, বিশ্বাস করে এটা ট্রান্সলেশনের মাধ্যমে শুরু হয়। অন্য যত হাবিজাবি কথাই বলো, কেউ যদি তুমি অবিকল ট্রান্সলেট করতে পারো, এটা দেখে এটা ট্রান্সলেট করে ফেলছো। এখন একটা সময় তুমি খাতা একটা বলো, প্রথম আলো যে 1971 সালে অনেক রক্তক্ষয়ের বিনিময়ে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এই লাইনটা তুমি ট্রান্সলেট করতে পারছো। তুমি খাতা দেখে একটা শিট দেখে এটা ট্রান্সলেট করছো। এই ট্রান্সলেশন প্র্যাকটিসটা যখন তোমার বাড়বে, তখন ট্রান্সলেশন হবে হৃদয়ে, তখন আর খাতা লাগবে না। তখন তুমি অনুবাদ ট্রান্সলেশন করবে তোমার ব্রেইন থেকে, তেলিত করবে। অর্থাৎ আমরা এটা এই ট্রান্সলেশনের মাধ্যমেই আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যা বুঝি, ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করবো, আর কিছু না। ফ্রি হ্যান্ড রাইটিং যা বলতে যা বোঝায়, এই জন্য আমি এবং স্যার এটার উপরে পর্যাপ্ত পরিমাণে সময় দেবো। প্রথম দিকে ধর 7-8টা ক্লাস করাবো, এরপর অন্যান্য টপিক গুলো শেষ করার পরে 20টা ভাইটাল ক্লাস করানোর পরে এরপর আবার শুধু প্র্যাকটিসে থাকবো। আমি চাই যে এইখানে যারা আছো তুমি বলবা যে তোমার শুধু আমার একটা রিকোয়েস্ট, তুমি শব্দের সংকট হইতে পারে, শব্দের সংকট আমাদের সবার আছে। আমরা তো ইংলিশ ডিকশনারি পুরোটা নিয়ে বসা নাই, শব্দটা হয়তো আমি পারি নাই, কিন্তু এটা যে ট্রান্সলেশনটা এরকম হবে এটা আমি পারি। এই আস্থাটা না নেওয়া পর্যন্ত কাইন্ডলি তোমরা বিরতি নিও না। হয়তো কষ্ট হবে, বিরক্ত হইবা, কিন্তু আমার একটা অনুরোধ রইল, লাইভের মধ্যে থাইকো একদম। আমি প্রথম দিকে ক্লাসগুলো নিয়মগুলো দেখাই দেবো, আমি আমি এটা নিয়ম দেখাবো, ধরো 10-12টা 10টা নিয়ম পড়াবো। আমার একটু কাইন্ডলি মিলে দিও এই 10টার বাইরে কিছু আছে কিনা, 10টার বাইরে কোনো মানে লাগে কিনা, প্রথম আলো অনুবাদ করতে বা ইয়ে করতে আমার একটু দেখাই দিও কাইন্ডলি। ওকে, আমি ওই ওই টেন্স টোন্স করাতে পারবো না। ওই সহজে 10টা নিয়ম এগুলোর মধ্যে আছে ভাই, তুই যেটা শব্দ পারি না ওইটা শব্দ একটু ডিকশনারি দেখে আমার বলতে হবে, কিন্তু আমি অনুবাদটা করতে পারছি মোটামুটি কাছে। তোমার মধ্যে 100% একিউরেট না হইলে মোটামুটি আমার একটা অনুবাদ হয়ে থাকবে, ফালাই দিতে পারবো, এমন একটা আস্থা অর্জন করতে চাই। তো ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ধরো আর এই গত বছরের যে পরীক্ষাটা যদি আমরা অ্যানালাইসিস করি, প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, ইংলিশ প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং চলবেই। আমি প্রত্যেকদিন ইংলিশ লিখবো, এর আগের গত ক্লাসে আমি বলছি আমি যা ভাবি তা আমি লিখতে পারি। ফ্রি হ্যান্ড রাইটিং যদি হয় তাহলে আমি এসে বানায় লিখতে পারবো, সামারি লিখতে পারবো, থিমেটিক কোশ্চেন গুলো লিখতে পারবো, সবই গ্রামাটিক্যাল আইটেম ছাড়া, গ্রামাটিক্যালের মধ্যে সেন্টেন্স মেকিং আছে তাও আমি বানাই লিখতে পারবো। তো অতএব আমি এইটাতে আমি আমার একটা বড় শক্তিশালী অংশ তৈরি করতে পারি। একটা কথা তোমার একটু মাঝখানে বলে রাখি, এই ক্লাসগুলোতে একটু ডিফিকাল্ট এর জন্য একজন টিচার সবাই স্যাটিসফাই করা অনেক কঠিন ভাই। কারণ এখানে দেখবা যে একদম দুর্বল শ্রেণীর স্টুডেন্ট আছে, আবার অনেক খুব ভালো স্টুডেন্টও আছে।
এই দুজনকে সমন্বয় করতে একেবারে অনেক কষ্ট হয়। সেজন্য তোমার কাছে আমি একটু অনুমতি, আমার একটু সুযোগ দিও। আমি একটু একদম বেসিক লেভেল থেকে শুরু করি। আমি একদম আগামী ক্লাসটাতে একদম বেসিক জিরো এটা দিয়ে শুরু করবো, দুই তিনটা ক্লাসে একটু বেসিকটা ধরাইয়া আমি প্রথম আলোতে যাবো ইনশাল্লাহ। এই সুযোগটা আমার দিও কাইন্ডলি। কেউ যদি অ্যাডভান্স লেভেলেও কেউ থাকো, আমরা একটু সমন্বিত ভাবে দেখবো। 2 নম্বর টপিক হলো, 2 নম্বর হলো ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, যেটাকে আমরা রিট্রান্সলেশন বলি। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বি। এটা হলো তোমার বিসিএস এ আছে। বিসিএস এ আমাদের আছে 25 প্লাস 15, 15, অর্থাৎ কত বলো? 14। 25 কোথায়? 25 হলো রিটার্ন কোথায় না বলো? 25 কোথায়? আমাদের ইংলিশে। আর 15 কোথায় বলো? কে বলতে পারবা? 15 নম্বর বাংলায়। বাংলায় বাংলায় ট্রান্সলেশন, ইংলিশে বাংলায় ট্রান্সলেশন আছে, এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো আসে। ওকে, 3 নম্বরে হলো, 3 নম্বর টপিকে লিখো তিন নম্বরে 3 নম্বরে লিখো তোমার লেটার, চিঠি আসে। ধরো ফর্মাল, কি কি? ধরো ফর্মাল, ফর্মাল আর ইনফর্মাল। শুনো, যেমন ধরো কি, যেমন ফর্মালের মধ্যে ধরো অ্যাপ্লিকেশন, ধরো আমি বলি, যেমন এটার মধ্যে আসতে পারে ধরো কি বিসিএস পরীক্ষা আসছে, যেমন ধরো লেটার টু এডিটর, এডিটর, এটা বিসিএস পরীক্ষা আসতেছে। তোমার বিজনেস রিলেটেড, বিজনেস লেটার, বিজনেস লেটার আসতেছে ব্যাংকের পরীক্ষায়। মাঝে মধ্যে রিপোর্ট কিছু আছে, রিপোর্ট। এরপরে তোমার ইনফর্মাল লেটার আর কি। ইনফর্মাল লেটার যেটা মানে ধরো পত্র নত্র জাতীয়, ইনফর্মাল লেটার যেটা পত্র, এটা হলো তোমার ওই যে বাংলায় আসা, বিশেষ বাংলায় একটা পত্র লিখন আছে, জানো কিনা? বাংলা, বাংলায় কিন্তু পত্র লিখন আছে। তারপরে তোমার এই মোটামুটি এইগুলোই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এই ধরনের কিছু এইগুলো। তাহলে আমরা মোটামুটি 3 নম্বর হলো একটা মানে লেটার থেকে একটা আছে। তো আমরা রিটার্ন পরীক্ষায় লেটার টু এডিটর কেমনে লিখবো এটা আমরা খুব ভালো করে অর্জন করতে পারবো। আর তোমাদের কাছে আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকবে, যেহেতু ব্যাংকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, অন্তত পক্ষে এখানে একটু লাল কলম দিয়ে লেখা রাখো 3 থেকে 4টা প্যাটার্ন, 3-4টি প্যাটার্ন, 3-4টি প্যাটার্ন একটু তৈরি করে রাখবো, মানে বিজনেস সেক্টরের জন্য। হ্যাঁ, 3-4টা প্যাটার্ন তুমি একটু কাইন্ডলি তৈরি করে নিও, দেখবা যে তাহলে তোমার এই বিজনেস রিলেটেড যে প্যাটার্ন ইয়েগুলো আছে, এগুলো ব্যাংকের পরীক্ষার জন্য অলরেডি প্রস্তুত হয়ে যাবে। তাহলে 3 নম্বর টপিক গেল, আমরা লেটার আসে। 4 নম্বর টপিকে লিখো প্যারাগ্রাফ। খুব কম পরীক্ষা আছে, আগে বেশি আসতো, এখন অলরেডি কমাই ফেলছে। আগে ব্যাংকের পরীক্ষাগুলোতে, ইসলামী ব্যাংক বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে প্যারাগ্রাফ আসতো। প্যারাগ্রাফ অলরেডি এটা একটা ওয়ান কাইন্ড অফ বেবি এসে। তো এসে সিনপসিস, এসে যা পড়তেছো তা থেকে কিন্তু অলরেডি প্যারাগ্রাফ আসে। তো কারো যদি এসে সম্পর্কে ধারণা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং ধারণা থাকে, তাহলে আমার মনে হয় যে প্যারাগ্রাফ কোনো সমস্যা হওয়ার কথা না। এটা একটু বেশি ছিল, আধুনিক পরীক্ষাগুলোতে এটা অলরেডি এটার প্রভাব কমতেছে। আচ্ছা, 4। 5 নম্বরে হলো শর্ট নোটস। প্যারাগ্রাফের পরিবর্তে এখন যেটা বেশি তৈরি হচ্ছে সেটা হলো শর্ট নোট। শর্ট নোট ব্যাংকের পরীক্ষাগুলোতে, বিশেষত নন ক্যাডার পরীক্ষাগুলোতে অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখো, বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু শর্ট নোট আছে। আছে কিনা দেখো, বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু 4টা শর্ট নোট থাকে অনেক সময়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিন্তু শর্ট নোট থাকে। আবার ব্যাংকের পরীক্ষাগুলোতে, নন ক্যাডার পরীক্ষাগুলোতে অনেক সময় এই যে যেমন ধরো শর্ট নোট, যেমন কি ধরো সিএসআর, সিএসআর, তারপরে কি জিডিপি, বিএনপি, বাই ওয়ান গেট ওয়ান, ডিভ্যালুয়েশন, বুঝছো না? এরকম ধরনের ডিভ্যালুয়েশন, বাই ওয়ান গেট ওয়ান, এরকম ধরনের। তো এইরকম ধরনের মোটামুটি। তো এইটা বলবা যে এটার জন্য প্রস্তুতি আমি কি নেবো? কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নেই। এটার জন্য প্রস্তুতি ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং যদি যে ওই ট্রান্সলেশন যদি কেউ ভালো করে পারো, তাহলে যা আছে তাই তো আমি ভাববো ডিভ্যালুয়েশনটা কি আমি
বাই ওয়ান গেট ওয়ান, এটা তো প্রস্তুতির কিছু নাই। বাই ওয়ান গেট ওয়ান যে এটা একটা মানে কাস্টমার ঘেরানোর জন্য যে একটা প্রসেস, প্রক্রিয়া, একটা বিজনেস প্ল্যান, এটা আমি শুধু করে আমি নিজের মতো করে লিখে দেবো। তাহলে শর্ট নোটস সমস্যা নেই। তাহলে দেখো প্যারাগ্রাফ, শর্ট নোট, এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি আমার ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে হলো 6 নম্বর যে টপিকটা, 6 নম্বরে যেটা আসে সেটা হলো সামারি বা প্রেসি রাইটিং। সামারি সামারি বা প্রেসি রাইটিং। সামারিতে তো আমরা এটা বিসিএস পরীক্ষা অলরেডি আমাদের 20 মার্কস আছে, বিসিএস এ 20, বিসিএস এ অলরেডি 20 মার্কস আছে, 20। আর তুমি মোটামুটি ব্যাংকের পরীক্ষাতে এটা একটা ভেরি কমন, প্রেসি লেখাটা এটা একটা খুব কমন ট্রেন্ড। কিন্তু এটা আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজ হলো এটা। কিন্তু আমি তোমাদেরকে কিছু কুবুদ্ধি শিখিয়ে দেবো, বিসিএস পরীক্ষা অন্তত পক্ষে যেন না ঠিক হয়। বিসিএস পরীক্ষা অন্তত লিখে আসতে পারো। আশা করি ইনশাল্লাহ মিস হবে না। শুধু তুমি গাইডলাইনটা ফলো করো। আমি তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করতে চাই, তোমাদেরকে পড়ানোর মতো কোনো সাহস, দক্ষতা, যোগ্যতা কিছুই নাই। আই এম জাস্ট ইউর কোঅপারেটর, আমি তোমার একজন সহযোগী। এইভাবে তুমি রিসিভ করো। আমি তোমার সাফল্য অর্জনের পথে আমি তোমার একজন হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, নাথিং এলস। ইউ আর দ্য বস। কারণ তুমি তোমার ভাগ্যের নির্মাতা, আমি তোমার একজন, আমি তোমার একজন হেল্পার। তো এই আর কি, এইভাবে তুমি রিসিভ করো। এই জন্য আমি বলছি বারবার হৃদয়ে নিও, ধারণ করে তুলে একবারে একটা ইয়ে করতে পারবো। তো কি বললাম তোমার, এই যে সামারি, সামারিতে তুমি যদি বলো যে আপনি আমার হাতে কলমে লেখা লেখে 100টা সামারি সলভ করেন, আমি পারবো না। আমার এটা আমার দুর্বলতা, কি করবো আমি পারবো না। কিন্তু আমি দেখাইতে পারবো যে এরকম কিছু কৌশল আছে, এরকম কিছু সিস্টেম আছে, এইভাবে ইউ ক্যান রাইট। এই আর কি, এটা তোমার একটু সহযোগিতা করবো। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার এবং আমি যৌথভাবে চেষ্টা করবো মানে একটা সামারির বেশ কয়েকটা প্যাটার্ন প্র্যাকটিস করানোর জন্য। আর বিশেষত উম পদ্ধতির যে কুবুদ্ধি এখানে বেশি কাজে লাগে, কুবুদ্ধি শব্দটা কুবুদ্ধি বলে রাখলাম, ক্লাসে বলবো। বুদ্ধি মানে কৌশলের চেয়ে কুবুদ্ধি, কুবুদ্ধিটা কি পরে ক্লাসে বলি। আচ্ছা, কিন্তু কুবুদ্ধিতে একেবারে যে খারাপ হবে এমনটা না, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হলো কত নম্বর, তোমার 7, 7 নম্বরে হলো থিমেটিক কোশ্চেন, অ্যাকর্ডিং টু প্যাসেজ। থিমেটিক কোশ্চেন অ্যাকর্ডিং টু প্যাসেজ। কত নম্বর, কত নম্বর বিসিএস এ? 30 মার্কস। ওকে, বিসিএস এ 30 নম্বর এখানে। তো এখানে থিমেটিক কোশ্চেন অ্যাকর্ডিং টু প্যাসেজের মধ্যে এইখানেই কিন্তু আমরা আমাদের সর্বনাশ জায়গা নিয়ে আসি। তো ওই এটা একেবারে খুব তুমি যে কিছু একটা মনে করতেছো এটা মানে নতুন এলিয়েন কিছু কিনা, না কিচ্ছু না। আমরা আমাদের ওই ছোটবেলায় 6 থেকে 10 পর্যন্ত দেখবা যে এমসিকিউ যে একটা প্যাসেজ ছিল, এখনো তো আছে কমিউনিকেটিভ ইংলিশের মধ্যে। একটা প্যাসেজের নিচে ট্রু ফলস আছে, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এরপরে শেষে 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্নে 5 নম্বর। মনে আছে কিনা একটু স্মৃতিচারণ করতে পারছো কিনা দেখো তো। এরকম ছিল না, এখনো আছে না একটা প্যাসেজের মধ্যে নিচে যে 5টা প্রশ্ন? হ্যাঁ বা না বলো একটু, কমেন্ট টমেন্ট করো একটা। হ্যাঁ, এই যে মনে আছে কিনা, হ্যাঁ এই যে তাহলে ওইটা তুমি একটু কেউ বুকে হাত রেখে বলতে পারবা যে 10-12টা, 10টাও কেউ পড়ি আমরা ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা জীবন এগুলা ইয়ে করি নাই। এই যে একটা প্যাসেজ থাকলে নিচে 5টা প্রশ্ন উত্তর, এগুলো আল্লাহর রহমতে আমরা জন্ম থেকে ইয়েছিলাম, এরকম একটা আস্থা ছিল যে এগুলো আল্লাহ আমাদেরকে জন্মের আগে শিখে রাখছেন, এগুলো আমাদের পড়াশোনা লাগে না। আমার মনে হয় যে অনেকেই কনফিডেন্টলি বলতে পারবে না এগুলো বাসায় প্র্যাকটিস করতো, কিন্তু আমরা হ্যাঁ এমনিতে পারতাম। এই দেখো এমনি পারতাম। তো এইটাই তো থিমেটিক কোশ্চেন, এটা নিয়ে তো আমরা মাথা ফাটাই ফেলতেছি এবং এটা নিয়ে আমরা অলরেডি শহীদ। এটাই পরীক্ষার হলে চালবে। থিঙ্ক ইজিলি, এসএসসি পরীক্ষা দিতেছে দিয়ে আসছে না। তো গত বছর ছিল 5টা 10টা প্রশ্ন, এবার দিতে 6টা প্রশ্ন, 5-6-30। আগে ছিল 3 নম্বর করে, এখন তাহলে হয়তো 3 নম্বর করে 10টা প্রশ্ন থাকতে পারে, নইলে 5 নম্বর করে থাকবে। আবার ঘটনা হলো 5 নম্বর করার কারণে মাথা ঠিক নেই। তো এখানে আবার বললাম হ্যাঁ এমনিতে হয়ে যায়, এমনিতে মিলে দিত না। শুধু সমস্যা এক জায়গায়, আগে আমরা ওইখানে কপি হুবু লাইন উঠে দিতাম, এখানে বলতো যে লাইন টেন তুলতে পারবা না।
অতএব একটু যদি প্যারাফ্রেজিং করতে পারি আমরা, ইনশাল্লাহ আমার মনে হয় যে ইয়ে হবে না। এইখানেও আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি খাতার মধ্যে যে নোটটা লিখবো এটা যদি হৃদয়ে ধারণ করো, এই নোটগুলো শুধু হৃদয়ে নিও, হৃদয়ে, আমার মনে হয় যে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, এটা অন্তর থেকে দোয়া থাকবে। কারণ আমি বলছি যে এখানে প্যাসেজ পড়ার আগে কোশ্চেন পড়বা, কোশ্চেন করার সময় মনে মনে চিন্তা করবা এই কোশ্চেনের উত্তর আমি নিজে দিতে পারি, প্যাসেজ না দেখা। যখনই আমি পুরাটা প্যাসেজের উপর বেশি নির্ভর করে ফেলবো, তখনই আমার টাইমটা চলে যাচ্ছে, আলটিমেটলি আমি অন্য জায়গায় ভুক্তভোগী হচ্ছি। কারণ এখানে আমি একটু পরে টাইম লিখে দেবো 45 মিনিট। ঠিক আছে, ইয়ে নিও না, মানে স্ট্রেস নিও না যে আমার একটু পরে আমি দিয়ে দেবো টাইম ফ্রেম, কোনটার ভিতরে কত মিনিট টাইম বরাদ্দ, এই টাইম, টাইম মানে টাইম, টাইম মানে বাইবেল, টাইম মানে নড়া যাবে না, যারা নড়বা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো থিমেটিক কোশ্চেনে ইনশাল্লাহ আমরা ভালো করবো। এটা তুমি ব্যাংক বলো, বিসিএস বলো, যত পরীক্ষা আসো, আন্তর্জাতিক বলো, আইএলটিএস বলো, সব জায়গার মধ্যে এই থিমেটিক কোশ্চেন মানে প্যাসেজের আলোকে প্রশ্ন উত্তর দেওয়া, এটা খুবই রিডিং স্কিলকে সমৃদ্ধ করবে। ডান। তারপরে 8 নম্বরে এমপ্লিফিকেশন আসে, ভাব সম্প্রসারণ। এটা হলো বাংলাদেশ ব্যাংকে আমার জানার মধ্যে আসছে, আছে মাঝে মধ্যে। আর এটা হলো বিসিএস, বিসিএস বাংলায় আছে, বিসিএস বাংলা। হ্যাঁ, তাহলে ভাব সম্প্রসারণ, ধরো ওই এমপ্লিফিকেশনটা হলো এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা এমপ্লিফাই করবা, ওই ভাব সম্প্রসারণ কি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাত্র করে, বুঝছো কিনা, পদ কাটা হেরি খান্ত কেন, কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা ভয় কি মোহিতে, এরকম যে বাংলায় আছে, সেটা হলো ওই যে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, এরকম ধরনের ভাব সম্প্রসারণ, এমপ্লিফিকেশন। এটা আমার জানা মতে রিসেন্টলি কোনো পরীক্ষায় ওগুলো আসা বন্ধ হয়ে গেছে, আগে বাংলাদেশ ব্যাংকে আসতো। তারপরে যদি তোমার হুটহাট করে কোনো জায়গায় চলে আসে যেন লিখতে পারো, সেজন্য আমি একটা শীট দিয়ে দেবো, একটু টুকে রাখতে পারো, শীটটা একবার দেখে নিও। আমি যে একটা শীট দেবো একসাথে, ওই শীটের মধ্যে এমপ্লিফিকেশন সম্পর্কে একটা ধারণা পাইবা। এই আর কি, এমপ্লিফিকেশন মাঝে মধ্যে আসে। ওকে, তারপরে 9 নম্বর টপিকের নাম হলো, আর 9 নম্বর হলো তোমার তোমার যেটাকে আমরা বলি এসে, এসে, এটাকে ফোকাস রাইটিং বলো, ফোকাস রাইটিং, এটাকে বলি আমরা এসে, ফোকাস রাইটিং। আর হলো তোমার ওই বাংলাদেশ ব্যাংকে মাঝে মধ্যে আর্গুমেন্ট রাইটিং আসে, আর্গুমেন্ট রাইটিং, এসে, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং। তো এখন বলবা এটা নিয়ে আমার কথা আছে, এটা থেকে আমি এখন আমার অন্য 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 জগতে যাবো তোমাদের। এসে, ফোকাস রাইটিং নিয়ে আমার কথা আছে, এটা নিয়ে তোমরা যদি আমার সাথে কমিটেড হও, লাভবান হয়ে যাবে। এটা নিয়ে একটু কথা বলার আগে 10 নম্বর বলে রাখি। 10 নম্বর হলো সাম, দেখা যায় নাকি, হ্যাঁ, সাম মোস্ট কমন গ্রামাটিক্যাল ইস্যুস, কমন গ্রামাটিক্যাল ইস্যুস, গ্রামাটিক্যাল ইস্যুস। লতিফ স্যারের যে 10 টপিক, স্যার কি 10টা টপিকের কথা বলছিলেন? হ্যাঁ বা না বলো, মোটামুটি ঘুরে ফিরে 10টা, ঘুরে ফিরে 10টা, স্যার কি বলছিল? এসে নিয়ে কথা বলতেছে আমারে, ওকে, তাহলে লেখা রাখো লতিফ স্যারের ক্লাস একটা মিস করবো না। স্যারের ক্লাসগুলোতে একদম ক্লাসের পড়া শেষ। পড়ো না, ধারণ করো, পড়া লাগবে না, আগে ধারণ করে যে হ্যাঁ এটা বুঝছি আমি, আই আন্ডারস্ট্যান্ড নাথিং। এই আচ্ছা, ওকে। এখন তোমরা একটু কাইন্ডলি আমারে বলো, এই 10টা টপিকের বাইরে আর কিছু আছে কিনা? তোমরা একটু আমার একটু বলো তো, তোমরা তো অনেক পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, ঘুরে ফিরে যদি একজন প্রার্থী এই 10টা বিষয়ের উপরে টার্গেট নেয়, আমার তার ইয়ে আসবে কিনা? এর মধ্যে ফিচার রাইটিং, ওই যে ফিচার রাইটিং, তো ফিচারটা যেটা না, ওই হ্যাঁ, নেটিভ রাইটিং, ফিচার রাইটিং, এগুলো লেটারের মধ্যে নিয়ে নিবা। রিপোর্ট আছে না, রিপোর্টের মধ্যে নিয়ে নিলে হবে, এগুলো কথা ঠিক আসে, একেবারে রেয়ার। এছাড়া কিছু আছে কিনা এর মধ্যে? চলে চলো আমরা একটু দাগাই নেব। 1 নম্বরে হলো, তুমি 1 নম্বর যেটা লাগছে এটা বোল্ড করে ফোকাস করে রাখো, আমি এখানে কনফিডেন্ট হব। আমি ইনশাল্লাহ ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি ওকে। রিট্রান্সলেশন গুরুত্বপূর্ণ, এই দুইটা ভাই, রিট্রান্সলেশন অনেক কঠিন। আমি দেখবো যে অনুবাদ করো না ক্লাসের মধ্যে, দেখবা যে কি বগিস বগি অনুবাদ করো, নিজে বলে নিজে বুঝি না, নিজে বলে নিজে আতঙ্কিত, অনুবাদ আমি নিজে বুঝিনি কি লিখছি। আবার আমি পড়ছি, তুমি শুনে করছো কি বলেন এগুলা, এরকম অনুবাদ হচ্ছে আর কি আমাদের। ঠিক আছে, তো অনুবাদ হইলো, অনুবাদটা যে একটা শিল্প। এই যে ধরো আমাদের ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন, তুমি দেখো প্রত্যেক কি সাবলীল অনুবাদ, ওই যে
ওরা তো ইংলিশ বিবিসি, আল জাজিরা, সিএনএন থেকে তো অনুবাদ করে প্রথম আলোতে লিখতেছে, চ্যানেল আইতে, যমুনা টিভিতে বলতেছে। তো অনুবাদটা কত শৈল্পিক ভাবে বলা বলা সম্ভব। তো এই আমরাও অনুবাদের শিল্প শিখবো। আর তোমার অনুবাদ ভোকাবুলারি শিখাইতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। আমি শিল্প শেখাবো, মানে সরি শেখাবো শব্দটা বলি নাই, আমি একটু সহযোগিতা করবো। শিল্প অনুবাদে কিভাবে মানে শৈল্পিকতাটা এনরিচ করা যায় এই। এরপরে থিমেটিক কোশ্চেনটা, ও সামারি গুরুত্বপূর্ণ, সামারি প্রেসিডেন্ট একটু ভালো ধারণা নিতে হবে, উল্টাপাল্টা হাবিজাবি লিখলে হবে না। এরপরে তুমি দাগ দিয়ে রাখো আচ্ছা এই থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন, ওকে। আর হলো ফোকাস রাইটিং, এগুলোই ঘুরে ফিরে, এগুলো আমাদের সব বিসিএস এ আছে। আমি তাহলে আমি বুঝলাম বিসিএস এর সিলেবাসটা যদি তুমি মন প্রাণ দিয়ে রিসিভ করো, এটার উপরে গোছাইয়া প্রস্তুতি নাও, তাহলে বাংলাদেশের অন্যান্য পরীক্ষাগুলোর সাথে তুমি ভালোভাবে তাল মিলাইতে পারবা। হ্যাঁ এসে নিয়ে বলবো এখন, আমার এই এই অধ্যায়ে এখন আমি এসে নিয়ে কথা বলবো, এসে নিয়ে আমার আমার ছোট আমার অনেক কথা আছে তোমাদের। তাহলে আগে আমি আমি এই পর্যন্ত তোমরা আমি যা বলছি তোমরা কি তা বুঝতে পারছো কিনা? হ্যাঁ বা না বলো। ওকে, ঠিক আছে। ওকে, ব্যাংকের জন্য ওই বিজনেস লেটার আছে না, ব্যাংকের কিছু আলাদা দেখবা যে ওই যে তোমার ওই অর্ডার ক্যান্সেল করে, মানে ব্যাংক রিলেটেড একটা অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে বিভিন্ন ধরনের কিছু ব্যাংক রিলেটেড কিছু ইয়ে আছে, লেটার আছে, তুমি কাইন্ডলি একটু নিজে নিজে অ্যানালাইসিস করো আর কি। এখন আমার চতুর্থ দফা, আমি মনে হয় 3টা পয়েন্ট আলোচনা করছি এই পর্যন্ত। 3টা পয়েন্টের মধ্যে প্রথমে বলছিলাম যে ওই না 3-4টা পয়েন্ট আলোচনা করছি আমি এই পর্যন্ত, কি কি বলছি তোমার একটু মনে করি। প্রথমে আমি ওই উমর খৈয়ামের কথা বলছি, জ্ঞান অর্জনের জন্য যেটা লাগবে। দ্বিতীয়ত আমি বলছি কোনটা বলছিলাম তোমার, ওই যে লেবার, লাখ লেবার লবি, হ্যাঁ 3L। 3 নম্বর পয়েন্টে আমি বলছিলাম ওই স্টিভ জবসের কথা, সব ক্লোজ করে ওই বড়টা ধরো, ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দাও, নগদ টাকা পয়সা এগুলো না, হালকা এগুলো ছাড়ো, এগুলো বাদ। এরপরে আমি বললাম যে এখন আমাদের সমন্বিত রিটার্ন পরীক্ষা যদি নেবো, লম্বা প্রস্তুতি নেবো না, আমরা এই 3 মাসের মধ্যে 2-3 মাস সময়ের মধ্যে আমি এই 10টা টপিকের মধ্যে নেবো, এবং 10টা টপিক ঘুরে ফিরে আমরা আমরা কিন্তু কি করছি বলো, ঘুরে ফিরে আমরা ওই পাঁচটাতে আসছি আর কি, ট্রান্সলেশন রিট্রান্সলেশন এগুলোতে চলে আসছি। ওকে, আচ্ছা এবার আসো ইংলিশ এসে। আমার আমাকে 4 নম্বর পয়েন্টে কথা বলতেছি তাই না? হ্যাঁ, গ্রামারের 10 টপিক আমি এগুলো বলতে পারবো না, স্যারের রেকর্ডিং আছে না, স্যারের ক্লাসে বলে দিচ্ছে, রেকর্ডিংও আছে। আচ্ছা এবার আসো আমার 4 নম্বর পয়েন্ট আমি কথা বলতেছি, এসে টেকনিক। এসে বানান কি, এসে বানানো হয়েছে নাকি বলে গেছে দেখো। এসে বানান কি হয়েছে আমার? ওকে, ঠিক আছে, অনেক সময় স্কিপ করে, সহজ বানান থাকলে মাথার মধ্যে নাই। এখন এবার চলো, এবার তোমাদের সাথে আমার একটা ব্যক্তিগত সলা পরামর্শ হবে। না, কিউবিট না, টেকনিক সিডিও লেখা যায়। আচ্ছা এবার হলো এখন কি করবা, শোনো, যদি এসেতে ভালো করতে চাও তাহলে আগে আজকের থেকে তুমি এগুলি করবা। আমি এখন একটু দেখাবো সাজেশনটা। বাংলাদেশ অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বাংলা এসে, ইংলিশ এসে।
এই 4 বিষয়ের কমন টপিক গুলো আগে সংকলন করব। তোমার করা লাগবে না, আমি করে দেবো। কমন টপিক সংকলন মানে সংকলন তো আমি করব, তুমি অ্যানালাইসিস করবে। এই 4 টপিকের কমন যেগুলো আমি অ্যানালাইসিস করব, আগে অ্যানালাইসিস করব, খাতা বানাই ফেলবা। অ্যানালাইসিস করে কি করবা, যেমন ধরো আসো, এবার আমি একটু আমার ল্যাপটপে যাই। হ্যাঁ, আমার একটু ল্যাপটপে যাই তো, দাঁড়াও একটু দাঁড়াও, আমি এবার ল্যাপটপ থেকে আমার একটু শেয়ার করা লাগবে। শেয়ার, হুম, যেমন এখানে লেখা আছে নিম্নোক্ত টপিকগুলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা ইংলিশ রচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রতিটি টপিক সম্পর্কে সংজ্ঞা, উক্তি, ডেটা কার্ড সংকলন করতে থাকো। বর্ণনামূলক লেখা অবশ্যই পরিহার করবে, একটু খেয়াল করে দেখো। আমি কিভাবে লিখবে তারও হেল্প করতেছি। এই আমি আজকেই গ্রুপের মধ্যে শিট দিয়ে দেবো, পরিবেশ নিয়ে প্রথম শিট হবে। কারণ এই এনভায়রনমেন্ট রিলেটেড টপিকটা নিয়ে তোমার বাংলা রচনা, ইংলিশ রচনা, বাংলাদেশ আসবেই, কোনো না কোনো জায়গায় আসবে। শিট হবে একটা, লাগবে 4 জায়গায়। কোনো ওই আমি প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম, কোনো হাবিজাবি কোনো বর্ণনামূলক লিখবা না, শুধু জিস্ট তথ্যটা শুধু লেখা রাখবা। এটা আমিও তোমাদেরকে হেল্প করবো। এ ধরো নারীর ক্ষমতায়ন, 4 জায়গায় আসতে পারে, 4 জায়গার মধ্যে আসতে পারে। এসডিজিএস 4 জায়গায় আসবে। লতিফ স্যার খুব গুরুত্ব দিয়ে কথাটা বলবেন, এসডিজি 17টা গোল কোনো শর্ত ছাড়া মুখস্থ করবা। ব্লু ইকোনমি 4 জায়গায় আসবে, 4 জায়গায়। রোহিঙ্গা রোহিঙ্গা 4 জায়গায় আসতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 জায়গায় আসতে পারে, 4 জায়গায়। এরপরে হ্যাঁ, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, বিশেষত বাংলাদেশ ভারত। তারপরে হলো মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বিশেষত এটা ওকে। বাংলাদেশের এই সম্পদ ও শিল্প, পর্যটন শিল্প 4 জায়গায় আসতে পারে। এইভাবে করে আমি কি করছি, তোমার এই যে টোটাল 30টা টপিক 4 জায়গায়, 3 জায়গায়, 2 জায়গায়, এরকম এই ভিত্তিতে ভিশন 2041 4 জায়গায় আসতে পারে। স্মার্ট বাংলাদেশ, তারপরে বদ্বীপ, তোমার এর নাম কি, ডেল্টা প্লেন। এখন বলবো যে হ্যাঁ, পিডিএফটা আমি আজকেই দিয়ে দেবো, কি আজকে দিয়ে দেবো গ্রুপে। তো তুমি কি কাজ করবা শোনো, আমি এখন আমি কিভাবে তোমাদেরকে হেল্প করবো, আমি তোমাদের কিভাবে হেল্প করবো দেখো, যে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চমক আছে এবার। এই দেখো, একটা জিনিস দেখাই তোমার, একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, উম, উম, কত নম্বর টপিক, ধরো স্মার্ট বাংলাদেশে দেখো, দেখো কিভাবে বুঝাই দেবো। কিন্তু সবার জন্য না, আগে তুমি কাজ করো, তারপরে হইলো এটা পাইবা। আগে কাজ করো। আমি আমি যেভাবে তোমাদেরকে একটু পার্সোনালি সহযোগিতা করার চেষ্টা করবো পরবর্তীতে, একটু দেখো। এটা কি দাগ পড়লো কেন, একটু দাঁড়াও, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, হ্যাঁ, দেখো কিভাবে সাজাইছি। ধরো স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, এই পয়েন্ট গুলো আমরা আলোচনা করবো, এই পয়েন্ট গুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এই ধরো তুমি আমরা অনেকগুলা এই এখানে উক্তি দেয়া আছে, তুমি যেটা নিতে পারো। তথ্য সমাচার পুরা ডেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, একদম জিস্ট কথা, কোনো কোনো নাই। হ্যাঁ, কোনো বর্ণনামূলক মূল বক্তব্য, ইংলিশ ভার্সন। ঠিক আছে, ওই যে আমি যে অনুবাদ করাবো না, অনুবাদের এগুলো প্র্যাকটিস করবো, এগুলোই প্র্যাকটিস হবে। তাহলে আমরা অনুবাদ, আচ্ছা দেখো আমি দেখে নিতেছি পরে। হ্যাঁ, মেইন থিম, এগুলো আবার তুমি ইংলিশে প্র্যাকটিস করবো। আমরা ট্রান্সলেশন কোনো
ওই প্রথম আলো থেকেও করতে পারো, সব জায়গা থেকে করতে পারো, কিন্তু আমি ট্রান্সলেশনে জোর দেবো। আমি যেমন ধরো আরো একটা টপিক দেখো, আমি ট্রান্সলেশনে জোর দেবো কোনটা, ট্রান্সলেশনে জোর দেবো যেই 40টা টপিক আছে না, ওই 40টা টপিক থেকেই। ধরো জ্বালানি নিরাপত্তা দেখবা, এই সেম এই পয়েন্ট গুলো নিয়ে আমরা আমরা জানবো। এই নিয়ে কার কার কি উক্তি আছে সেগুলো আমরা সংগ্রহ করছি। তারপরে একটু বড় করে ছোট হয়ে যাচ্ছে তাই না? এরপরে দেখো এই মূল বক্তব্য ইংলিশ ভার্সনে আমরা এটা ইয়ে করবো। একটা সাধনা চলতেছে আর কি, সাধনা সাধনা। এই সাধনায় কারা কারা সংযুক্ত হইবা, এটা হলো তুমি আগে নিজে অ্যানালাইসিস করবা। তুমি যদি আমারে কিছু টপিক দেখাইতে পারো যে আমি আমি এই আমি এইগুলা করছি, তাহলে তুমি পাইবা। ঠিক আছে? তুমি আমি দিয়ে দেবো, হবে না এটা। আগে কাজ হলো তুমি একটু প্র্যাকটিস করো, তারপরে সাথে আমাদের কাছে দোকান নাও। আমি ধরো এই ধরো আরেকটা টপিক দেখো, সবগুলা 30 টপিকের, 30 টপিকের এখানে একটা মহাকাব্যিক সংকলন আছে, কিন্তু এটা পাইতে তোমাদের সময় লাগবে। এ ধরো খাদ্য নিরাপত্তা, আমি জাস্ট কয়েকটা দেখানোর জন্য সেম এই পয়েন্ট গুলো জানতে হবে আমাদের। হ্যাঁ, প্রাসঙ্গিক উক্তি, খাদ্য নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, যে তথ্যগুলো তোমার জানা লাগবেই, এই তথ্যগুলো মুখস্থ, তথ্য ছাড়া কিছু না এখানে। ইংলিশ পয়েন্ট কি কি আছে, ঠিক আছে? এবার বলবা যে আমি কিভাবে সংকলন করবো। এই তোমরা কি এটা ধারণা পাইছো যে আমরা এই বছর যে একটা তোমাদেরকে একটু বেটার কিছু দেওয়ার পরিকল্পনা আছে? ওকে, এবার আসো। এবার বলবো যে আমি আবার বললাম এটা হলো গিভ এন্ড টেক। তুমি শুধু নিয়ে কতগুলো মুখস্থ করবা, এইগুলাতে জ্ঞান অর্জন হয় না। এগুলো তুমি ভালো, তাহলে তুমি কি করবা এখন, এই টপিক গুলোর উপরে আমি আজকে যে শিটে দিয়ে দেবো, আমাদের সাথে শিটে দেবো, মাঝে মাঝে আমি এগুলো নিয়ে কথা বলবো আর কি। রেগুলার কথা বলে তো আমার মূল কাজ করাইতে পারবো না। দ্রুত পিডিএফ চাই না, না পিডিএফ পাবে না এখন না। এবার বলো, এবার বলবো যে আমি কিভাবে নোটগুলো সংকলন করব, কিভাবে করব, কিভাবে সংকলন করব, সংকলন কিভাবে সংকলন করব, ঠিক আছে? কিভাবে সংকলন করবা, রিসেন্ট আপডেটেড, হ্যাঁ একদম একদম আপডেটেড। আর আপডেট শোনো, এগুলো তো ধরো ইরানের প্রেসিডেন্টের নাম কি, এক সপ্তাহ আগে ছিল এক উত্তর, এখন এক উত্তর। এগুলো তো কিছু বিষয় আপডেট করে নিতে হবে তোমার নিজেরই, এগুলো পারবা। 2-4টা বিষয় যদি আপডেট হয়ে যায়, যেটা আপডেট করে নিতে পারবা। এখন আমার কথা হলো, তোমরা এখন ইয়া করবা কি, এটা কি বলে, তো কিভাবে সংকলন করবা। ধর 1 নম্বরে তুমি ধরো আহ ধরো নারী নিয়ে করলা, যেহেতু নারী 1 নম্বর টপিক, ধরো নারী বিষয়ক। ইস্যু, হ্যাঁ, বা টপিক, এখানে কি কি আসতে পারে তোমার দেখা আছে। তুমি কি করলা, এটা 1 নম্বরে ধরলা, মানে প্রাসঙ্গিক কোটেশন। ও সরি, তাহলে নারী রিলেটেড টপিক গুলা কি শোনো। প্রথম এটা হলো আমি এটা নিয়ে রচনাটা তৈরি করবো। তাহলে তাহলে প্রথমে এই যে 4টি সহায়ক বই, বইয়ের মানে বইগুলো, বই থেকে ওই চ্যাপ্টার গুলা, 4টি বই থেকে, সহায়ক বই থেকে, আমি একদম আর পারে সব লিখে দিচ্ছি। সহায়ক বই থেকে চ্যাপ্টার গুলো খুঁজে বের করবো, খুঁজে বের করবো, খুঁজে বের করবো। প্রথমত হলো ধরো বাংলাদেশে নারী রিলেটেড, নারী বিষয়ক যে ইস্যুগুলো আছে ওখানে বের করলাম।
এরপরে তোমার কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা আছে অধ্যায়, তারপরে বাংলাদেশে সেই বাংলা রচনার মধ্যে আছে, ইংলিশ রচনার মধ্যে আছে। তুমি প্রথম কাজ হলো জাস্ট গো থ্রো, দাগিয়ে দাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগিয়ে দাগিয়ে রিডিং করবে। ওই যে মোটা মাথা 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 মোটা তথ্য যেগুলো আছে, যেগুলো আমি মনে রাখতে পারবো না, এগুলো বাদ। মনে রাখার মতো, মনে রাখা প্রয়োজন, আমি এটাও বলে দিলাম। মনে রাখা অবশ্যই প্রয়োজন, এমন তথ্যগুলো অবশ্যই প্রয়োজন, এমন তথ্যগুলো, এমন তথ্যগুলো আন্ডারলাইন করবো, আন্ডারলাইন করবো। মনে রাখা অবশ্যই প্রয়োজন, বুঝছো কিনা? এই তথ্যগুলা তুমি নারী নিয়ে যেমন ধরো, আচ্ছা তাহলে এই তথ্যগুলো আন্ডারলাইন করবা এবং শেষে এবং খাতায় নোট করবো, শেষে এবং ধরো আন্ডারলাইন করবো। এটা এটা টাইম ধরো নিলা 3 ঘন্টা, 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সময় নিলা, 5 ঘন্টা পড়বা, 5 ঘন্টা, 5 ঘন্টা পড়ার পরে এরপরে খাতায় তথ্য সংকলন করবো, খাতায় তথ্যগুলো সংকলন করবো, শুধু তথ্যগুলো সংকলন করবো, তথ্য সংকলন করবো। একটার লেন্থ, একটা মানে 3-4 পৃষ্ঠা, 3 থেকে 4 পৃষ্ঠার অধিক নয়। একার আবার ইয়ে বানিয়ে ফেলুন না, পৃষ্ঠার অধিক নয়, অধিক নয়। 3 থেকে 4 পৃষ্ঠার বেশি লেখা যাবে না, সরি। এত সময় কই, আরে পড়ো না তো, উল্টা পাল্টা পড়তেছ। তুমি বুঝো যে এই এই টপিকটা জলবায়ু নিয়ে 5 ঘন্টা পড়বা, 5 ঘন্টা পড়ার পরে শুধু আন্ডারলাইন পড়বা, পড়তে তো হবে, আনলে গাইড বই পড়লে তো ইয়ে হচ্ছে না। তোমার নতুন একটা ইউনিক, আনলে তো প্যাটার্ন সবার তো একরকম হচ্ছে, দেখো তো গদ্যটা সবাই এক রকম লিখতেছে। তাহলে 3-4টা বই আগে পড়বা, রিডিং পড়বা, শুধু প্রথম আলো পত্রিকা যায় পরে এইভাবে রিডিং পড়বা, রিডিং পড়ার পরে ওই লাইনটা তুলে ফেলবা, দ্যাটস ওকে। 3-4 পৃষ্ঠা বেশি হবে না, 4 পৃষ্ঠা বেশি হবেই না, মোস্ট 5 পৃষ্ঠা। শুধু জিস্ট কথা লেখা রাখবা। পরীক্ষার হলে শুধু ওই শীতটাই তুমি মাথা নিয়ে দেবে, আর এই তথ্যের মধ্যে যেমন কি, যেমন ধরো এর মধ্যে 3টা বিষয় আমি শুধু জোর দেবো। তিনটা তিনটা বিষয় আমাদের থাকবে, 3টা বিষয় কি কি? 3টা বিষয়। 1 নম্বর হলো ওই যেমন ধরো উক্তি, যে কোনো বিষয় আমি প্রাসঙ্গিক উক্তি খোঁজ করবো, প্রাসঙ্গিক উক্তি, প্রাসঙ্গিক উক্তি, উক্তি। তারপরে হলো ডেফিনেশন, ডেফিনেশন। আর হলো গ্রাফ চার্ট ইনফরমেশন, গ্রাফ চার্ট ইনফরমেশন। এইগুলোই তোমার থাকবে। তো ধরো সবগুলা তুমি চেষ্টা করবা যে যে কোনো বিষয় আসলে, ধরো নারী নিয়ে লিখবা, সে যুগ হয়েছে বা যে যুগে পুরুষ দাস, সবাই লিখবে হয়তো ওই ওই যে এটা আর কি, ওই অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তুমি এখানে অন্যটা লিখলা, সে যুগ হয়েছে বা যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী, সাম্যের যুগ, মানুষের যুগ আদি, কেউ রহিবে না বন্দি, কাহারও উঠিছে ডঙ্কাবাজি, এরকম ধরনের। বা গত ক্লাসে আমি যে ভার্জিন উলফের কথা বলছিলাম, এরকম ধরনের প্রথমে একটা রিলেটেড উক্তি দিলা, ডেফিনেশন দিলা, প্রথমে এভাবে করে কালেক্ট করলা, এবং এভাবে করে তুমি 1-2 দিনের মধ্যে ওইটা দেবো। সাজানোটা অবশ্যই পাবে, কিন্তু তারা পাইবা যারা এক্সচেঞ্জ করতে পারবা, যারা মনে করবা যে আমি 30টা টপিকের উপরে সেলফ অ্যানালাইসিস করছি, অবশ্যই পাইবা, শিওর, ডোন্ট ওয়ারি। তাহলে প্রথম কাজ হলো, হ্যাঁ ইংলিশ, এগুলার ইংলিশ কোটেশন, হ্যাঁ বাংলা রচনা ইংলিশ, বাংলা বাংলা বিষয় বাংলাদেশে আছে, ইংলিশ কোটেশন দিতে পারবো, সমস্যা নেই। ইংলিশ কোটেশন সব জায়গায় দেওয়া যায়, কারণ ইংলিশ তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তুমি আরবি কোটেশন দিতে পারবা না, বাংলা রচনায় আরবি কোটেশন দিতে পারবা না, ইংলিশ উদ্ধৃতি দিতে পারবা, কারণ এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অন্য ভাষাটা দেওয়া যাবে না। ওকে, তাহলে তোমাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, হাতের লেখা খারাপ, হাতের লেখা স্পষ্ট বোঝা গেলেই হয়, খারাপ লাগবে, খারাপ ভালো সমস্যা নেই, হাতের লেখা বোঝা যায় এমনটা হলে চলবে। ওকে, রেফারেন্স বই মানে বাজারের মধ্যে আছে, প্রফেসর এসিউরেন্স যেগুলো আছে, তুমি এখনো আপাতত ফেসবুক গুগল এখান থেকে জ্ঞান নেওয়া বন্ধ করো, আগে মেইন টেক্সট ভালো করে পড়ো। দাঁড়াও একটু, 1 মিনিট সময় দাও, 1 মিনিট, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বিরতি নিচ্ছি।
বলো, এই কোথায় ছিলাম? আচ্ছা গেল। এই পর্যন্ত কি আমার পর্যন্ত, এই পর্যন্ত মোটামুটি বুঝাইতে পারছি কিনা? এই পর্যন্ত তোমরা আমার সাথে ক্লিয়ার? বানান ভুল টুল ঠিক হয়ে যাবে, দেখে দেখে লিখবা, দেখবে এগুলো বইটা পড়ো না, দেখবো যে আমরা ইংলিশের মধ্যে বাংলা করতে, বাংলাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা দেওয়া যাবে না। ইংলিশের মধ্যে যদি ধরো ওই যে আমি দেখো রচনার মধ্যে এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রয়েছে, তুমি ইংলিশে করে দিবা দা আর্ট ইজ প্রোজেক ইন দ্য রেলম অফ হাঙ্গার, দা ফুল মুন সিমস এ ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস নাকি ফ্রাইড ব্রেড। হ্যাঁ, মানে বাংলা রচনা ইংলিশ রচনা যদি বাংলা কোটেশন দিতে চাও তাহলে অবশ্যই অনুবাদ করে দিতে হবে আর কি। এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, বাংলা তো আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা না। ওকে ওকে, তাহলে এই পর্যন্ত ডান। আমি সামনের পঞ্চম ধাপে অগ্রসর হই। ক্রিয়েটিভিটি থেকে তৈরি করতে পারো, বইয়ের মধ্যে আছে, বহুত বই আছে, ওই বইগুলো থেকে তুমি ইয়ে করে নিও, কপি করে নিতে পারো। এখন আপাতত, এখন আমি তোমার বলে রাখি, একটা প্রত্যেক পেজের মধ্যে শীটগুলো তৈরি করো। শোনো, আগে পড়বা তারপরে শীট তৈরি করবা, না পড়া শীট তৈরি করতে যাও না, আগে আন্ডারলাইন করে রাখো, তারপরে জাস্ট তথ্যগুলো লেখা রাখো। যদি 15-20টা টপিক তৈরি করে ফেলো, আল্লাহ বিশ্বাস করো তোমার কলিজাটা কত বড় হয়ে যাবে, তুমি ভিতরে রাখার মতো জায়গা দেবো না, দেখবে কলিজা বের হয়ে যাচ্ছে এরকম কনফিডেন্স। কারণ তুমি এরপরে মুখস্থ করবা শুধু এই তথ্যগুলো। আমি পরীক্ষার আগে কি হচ্ছে, এই পরীক্ষার আগে না মাথাটা নাই, ধরো ওই নারী অ্যাসুরেন্স ওই জায়গায় বসছো এক জায়গায়, ওই কোন ওই ইয়াতে ওরাকলের বই আরেক জায়গায় বসছো, তথ্য সব হাবিজাবি হয়ে গেছে। বরং আমার সব তথ্য এক জায়গায় থাকবে। পরিশ্রম, এই জন্য আমি শুরুতে বলছি ওই যে স্টিভ জবসের কথা, সময় এখানে দাও, ফিডব্যাক আসবে, ফিডব্যাক আসবে এখানে। ঠিক আছে, আমি জানি অনেকের অনেক কষ্ট আছে ভাই, আমি জানি তোমাদের অনেকের রক্ত মানে প্রতি মুহূর্তে হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটা আমি আই ফিল। কিন্তু তারপরেও তো একটা সময়, সবসময় তো আর আসে না, সবসময় তো আর এই মানে ভাগ্য এরকম দরজা খুলে রাখেন, দরজা খোলা আছে এখন। আচ্ছা, তো এখন আমরা, আমি আমি রচনা তাহলে ওই যে, তাহলে আমি এই পর্যন্ত বলছিলাম যে আমাদের 10টা টপিক আসছে, এর মধ্যে রচনা ভালো করার জন্য, রচনা তো আমি একটা ওই প্যাটার্ন দেবই, কিন্তু তারপর রচনা ভালো করার জন্য আমি এই 15-20-25-30টা টপিকের উপরে স্পষ্ট ধারণা নিতে চাই। শুনো, এটার উপরে যদি বাংলায়ও ধারণা নাও, বাংলায়ও যদি ধারণা নাও, আল্লাহর রহমতে যদি আমার অনুবাদের ইয়া হয়, বাজারে বহুত বই আছে, অনেকের বই আছে, শাকিল, তারপরে রাহাত ভাই, কত জনের বই আছে, তুমি প্রিসেপ্টস অনেকের বইয়েরও আছে, নিয়ে আনো একটা বই কিনে নিলে। তারপরে তুমি কি করলা, এই তাহলে যদি বাংলায়ও ধারণা থাকে আমি যেন ইংলিশে লিখে ফেলতে পারি, এই জন্য বিষয়ভিত্তিক জ্ঞানটা আমার খুব জরুরি বিষয়। হ্যাঁ, আচ্ছা, না আগে অ্যানালাইসিস করবা, এটা পরে, আমারটা পাইতে সময় লাগবে। আচ্ছা গেল, এবার হলো আমার 5 নম্বর টপিক, একটু সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস। সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস, এখন আমি একটু, তুমি এটা মনে রেখো যে কোন বিষয়ে আমার কত নম্বর পেতে হবে বিসিএস রিটেন প্রার্থীরা, এটা একটু আমি, যদি এটা আমার প্রসঙ্গ না, যেহেতু আমি নিজেও 5টা বার এই বিসিএস ভাইবার সাবজেক্ট ছিলাম, এগুলো নিয়ে জীবনটা কাটাই দিচ্ছি, অতএব আমি এখানে একটু বলে রাখি তোমার, এই ছকটা মাথায় রেখো। এই হলো তোমার, এটা একটা ছক করে নাও, সাবজেক্ট, মার্ক, রিস্ক, এক্সপেকটেশন, সেলফ সাজেশন, এই এরকম একটা বক্স তৈরি করে নাও। সাবজেক্ট, সাবজেক্ট, মার্ক, রিস্ক, মাই এক্সপেকটেশন, আর বলবো সেলফ সাজেশন। ঠিক আছে, সেলফ সাজেশন। 1 নম্বর হলো সাবজেক্ট হলো ইংলিশ, ইংলিশ, মার্কস হলো 200, রিস্ক হলো
59 পাওয়া, 59 পেলে ফেল, 60 পেলে কান কাটা পাস আর কি। এই নাম্বার দিয়ে কিছু হবে না, কারণ এখানে 40 নম্বরের ঘাটতি আছে। মাই এক্সপেকটেশন 140 প্লাস। মনে রাখবা, কেউ যদি এ প্লাসের প্রত্যাশা করে তার এ গ্রেড আছে, এ গ্রেডের প্রত্যাশা করলে এ প্লাস আসে না। টার্গেট থাকবে ইনশাল্লাহ আমি 140 আমি উঠাবো। আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ না নন ইংলিশ, আমি কিছু কম, আমি ইংলিশ কম পারি, তবু আমি ইংলিশ 140 পাইতে চাই। এবার 130 ধরে ফেলতো, 120 এর নিচে নামবে না নাম্বার। ইমান, ইয়াকিন মানে এই টার্গেটই আমার লাগবে, ঠিক আছে? ওকে, এর আগের ক্লাসে বলছিলাম যে ইয়াকিনে মোহকাম আমলে পায় হাম মোহাব্বতে ফতহে আলম, প্রিলিমিনারি ক্লাসে শুরুতে বলছিলাম আল্লামা ইকবালের বিখ্যাত কথা, বিহারে জিন্দেগানি মে ইয়ে হে মর্দু কে শমশেরে, ইয়াকিনে মোহকাম, প্রচন্ড সেলফ কনফিডেন্স যে ইনশাল্লাহ আমার 140 আসবে, ইনশাল্লাহ আসবে। কি কমি, এটা কি আপনাদের এভারেস্ট হিসাবে পায়? ইংলিশের স্টুডেন্টরা পায় না, ইংলিশের স্টুডেন্টরা পায় না, নন ইংলিশের স্টুডেন্টরা পায়। এই আমার যদি ছোটখাটো এক্সপিরিয়েন্স নাও, ইংলিশের স্টুডেন্টরা 140-এর উপরে পাইছে এমন ঘটনা আমি কদাচিৎ দেখছি। ব্যাকগ্রাউন্ড নন ইংলিশ, দুর্বল, ভাঙ্গাচুরা, এমন অনেকেই 140 পাইছে। আমি তোমার রিসেন্ট, আমি যখন ক্লাস নেব স্ক্রিনশট সহ মেসেঞ্জারে ঢুকিয়ে দেখাবো। নন ইংলিশ, গভর্নমেন্ট স্কুল থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে তোমার পড়াশোনা করা, সরি ইয়া থেকে, হ্যাঁ হ্যাঁ, শুধু তুমি এটাই বলে দেখো। আমি আবার বললাম, সত্যি কথা, এত আমার তো বেশি তো আর মার্কশিট অ্যানালাইসিস করার কথা না তোমাদের। 31 থেকে 30 36 আমি নিজে বিসিএস দিচ্ছি প্রত্যেকটা ভাইরা। তো হ্যাঁ, আগস্টে আমরা রিসেন্ট টার্গেট ধরে নেব। অতএব মনে রাখবা, যাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ তার 140 পাওয়ার ব্যাপারে আমি আতঙ্কিত, কারণ সে প্রস্তুতি নেয় না। সে মনে করে মাই কোচ হো গিয়া, এই কোচ হো গিয়া বইলা বইটা আমরা লিখে আছে, হবে না। যাদের ইংলিশে দুর্বলতা আছে তোমার সম্ভাবনা বেশি, কারণ তুমি যে ডেডিকেশন নিয়ে পড়বা এই ডেডিকেশনে কাজ হবে। আমি প্রমিস করে বললাম, তাদের ইয়া বেশি, মানে ইংলিশে দুর্বলতা আছে তারাই বেশি নাম্বার পায়, কারণ এই ডেডিকেশনটা থাকলে চলবে। ইংলিশ যারা পারে তারা মনে করে যে আমি বানায় বানাই দিয়ে লিখবো, আর বানায় লিখলে হয় এগুলা, বাসায় ভালো করে প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ। তাহলে টার্গেট আমরা 140 রাখবই। আল্লাহ যদি কবুল করে তাহলে কম বেশি যাই আসুক, আমি এখানে এর নাম এই নাম্বার পাইতে চাই। সেলফাইজেশন দো ক্লাস, ফলো ক্লাস, প্রত্যেকটা ফলো ক্লাস, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকে যাবো ইনশাল্লাহ। 2 নম্বরে আসো, বাকিটা আমি আমার কাজ না, তারপর আমি ইয়ে করে দিয়েছি। 2 নম্বরে আমি একটু বলে রাখি, মেন্টাল, আমার একটা এক্সপেরিয়েন্স বলে একটা অপ্রাসঙ্গিক আলোচনা করতেছি। আমি 1 মিনিট এখানে অপ্রাসঙ্গিক আলোচনা করবো। মেন্টাল মেন্ট বলবা, তুমি মেন্টাল লাগে কেন লিখছেন 100? আমি এখানে বলতে চাই 100, হ্যাঁ, রিস্ক হলো দুইটাতে মিলে যদি তুমি এই ধরো, ওই রিস্ক তো দুইটা মিলে যদি 40-50 পাওয়ার একটা বড় আশঙ্কা থাকে, 40-45 পেলে সেফ। কি অবস্থা, ঘটনা কি? আমি কই? আরে কি রে, কি চলতেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন শোনো, ম্যাথের মধ্যে আমি বলে রাখি, ম্যাথের মধ্যে একটু গরিবের কথা মনে রেখো। টার্গেট রাখো 30, সরি, মেন্টাল এবিলিটি সবার জন্য 45, আর আর ম্যাথের মধ্যে 30 নইলে 45। এই বিষয়টা আমার একটু বুঝিয়ে বলি। না, ডেলি টাচ করবো আমি একটু পরে বলতেছি। ডেলি টাচ সবগুলো করলে বিপদ হবে। শোনো, ম্যাথের মেন্টাল এবিলিটিতে 45 টার্গেট, আমরা যা ম্যাথ পারো না পারো, মেন্টাল এবিলিটি এটা হলো ছক্কা মারা জায়গা। এখানে 45 নম্বর টার্গেট থাকবেই, প্লিজ। এটা তোমার ভাগ্য পাল্টে ফেলবি। তাহলে আমার এটা এটা লাগবেই, মাস্ট। মেন্টাল এবিলিটি, তুমি কোন বিষয় পড়ছো এগুলো বলো না, আমার এখানে নাম্বার তুলতে হবে। এখন বলবা যে এখানে গণিতে দুর্বল আছে, এমন কেউ আছে কিনা বলো? 2 জন বলো যে আমি গণিতে বেশ দুর্বল। হ্যাঁ বা না বলো নাকি? ওকে, তোমার টার্গেট হলো 30। এ হলো গরিব, তোমার 45 টার্গেট দরকার নেই, এর সময় কম দাও। 30 নম্বর কমন, 30 নম্বর কমন পারা সম্ভব। আর এটা হলো ধনী, এটা আমার ব্যক্তিগত। তুমি যদি আমার বলো যে আমি 1 কোটি টাকা দেবো, আমি গণিতে 45 নম্বর পাওয়ার চেষ্টা করেন, আমার মাইরে ফেললাম, আমাদের সম্ভব না, সম্ভব না। তুমি আমার পিটাও পিতুন না, এটা আমাদের হচ্ছে না, তো পারবো না তো আমি। ওকে, হ্যাঁ,
45 মানে 45 টার্গেট রাখো যে আমি কমার্স কঠিন আসলে তো সবার জন্যই কঠিন। তো মনে করো যে 30 পাওয়া সহজ, শোনা আমার এক্সপেরিয়েন্স শোনো, 25-এর নিচে যেন না নামে, এটা হলো আমার কথা। 25-30 পাওয়া মোটামুটি সহজ, 45 পাওয়া অনেক কঠিন। যারা ম্যাথে এক্সপার্ট তারা আমার সাথে হ্যাঁ বা না বলো, যারা ম্যাথ ভালো পারো তারা আমার এই কথার সাথে স্বীকৃতি দাও। ওকে, দেখো স্বীকৃতি দিচ্ছে ওরা। ওকে, মোটামুটি মডারেট লেভেলের হলে আমার মতো যদি গরু ছাগল হও, মানে আমি আমার মতো আর কি, মানে কি বুদ্ধি মানে মাথায় ম্যাথ কম ঢুকে, আমার মনে হয় 25-30 নম্বর মিস হবে না, আমার বিশ্বাস। মেন্টালটা কঠিন তো সবার জন্যই ছিল, এটা যারা ভালো পাচ্ছে তারা ইয়ে হচ্ছে। মেন্টাল কঠিন এটা করতে পারার জন্য এটা এটা ইয়ে দাও। কিন্তু প্রস্তুতি থাকলে মোটামুটি একটা ভালো নম্বর আসতেছে। অতএব তুমি এখানে কমন ম্যাথ, কমন ম্যাথ স্যারদের সাথে যারা এক্সপার্ট আছে ওদের কাছ থেকে, হ্যাঁ এদের কাছ থেকে তুমি একটা ইয়ে নিয়ে নাও। এইখানে আমরা 45 পাবো না ভাই, বুদ্ধা মারামারি করো না। দেখবা যে 45 প্রস্তুতি নিতে গেছে, দেখবা যে সবই আমতলা সবই গেছে। জুবাইর এই যে লাস্ট টাইমে কাটা হয়েছে, আমি জুবাইর আগেই বলছিলাম যে জুবাইর টার্গেট 30 রাখো, জুবাইর সব দেখে গেছে। পরীক্ষার হলে ওই বিসিএস সাথে নন ক্যাডার আসছে, যার সাথে ক্যাডার আসছে আর কি। ওকে, তো হাওয়ার এইগুলো বিষয়। তারপর বাকিটা আমি চলে যাই। তুমি আগে টার্গেট নয়, এই যে মানে মেক এ সাজেশন, এখানে একটা সাজেশন করে নিও, মানে কোনটা আমি পড়বো, কোনটাতে অঙ্ক মিস হয় না, নাম্বার মিস হয় না। 3 নম্বরে হলো আম, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্ক। আমি রিস্ক মনে করি 100, এখানে 100 না, এখানে অ্যাটলিস্ট 130 টার্গেট রাখবো, 130, 65% নাম্বার, 65% নাম্বার। শোনো, তুমি বলো সাজেশন কি, ওই সাজেশন একটাই, ওই যে 4 বিষয়, ওই যে হ্যান্ড নোট, হ্যান্ড নোট তৈরি, হ্যান্ড নোট তৈরি, প্লিজ আগে হ্যান্ড নোট গুলো তৈরি করো। হ্যান্ড নোট তৈরি একসাথে মানে একদিনে 2টা হ্যান্ড নোট করবা, একদিনে 2টা হ্যান্ড নোট। আচ্ছা, তারপরে 4 নম্বরে হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, 100 মার্ক, এখানে 45 রিস্ক, টার্গেট হলো 65 প্লাস, এর নিচে যেন না নাম, 70 আসে ভালো লিখলে। যদি মানে এক্সপেরিয়েন্স নিতে চাও, আমি মনে করি যে প্রথমে 4-15, 4 গুণ 15, তো কি লিখি বাংলা ইংলিশ লিখে 60 মার্ক হ্যান্ড নোট, হ্যান্ড নোট। যদি বলো যে গরিবের কথা শুনতে চাও, তাহলে আমার কাছে হলো যে এই 10 থেকে 15টা প্রশ্ন ওই টপিকের মধ্যে, যেমন ধরো বাংলাদেশ ভারত মোস্ট ইম্পর্টেন্ট, হামাস ইসরায়েল এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্র ইরান অবশ্যই সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে করে তুমি জাতিসংঘের সংস্কার, জাতিসংঘ এরকম, আল্লাহর হস্তে আমি তোমার একটা রিকোয়েস্ট করলাম বড় জোরে, 15-20টা, 15টা বেশি নাই না, 15টা প্রশ্নের জিস্ট কঙ্কালটা তুমি সংগ্রহ করো, 15টা প্রশ্নের জিস্ট ধারণা নাও, এরপরে বাকি প্রস্তুতি নিন। বাকি এরপরে বাকি যে 40 নম্বর আছে না, 4 গুণ 10 পরে, 4 গুণ 10 এটা আমার পরামর্শ আর কি, বাকি স্যারের কাছ থেকে জানেন, নবাবলী স্যার আছেন, আমার নাইম স্যার আছেন, পরে না, এটা স্যাররা ভালো বলতে পারবেন। ওকে, তারপরে আর রয়ে গেল কি, আমি 4-5 নম্বরে হলো সায়েন্স, সায়েন্স আইটি 145, এখানেও আমি যদি এখানে আমি রাখতে চাই 70-85, 70 আর 85, মানে আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বললাম আর কি, 70 আর 85। শোনো, 70 হলো গরিব আর 85 হলো ধনী, 85 ধনী মানে অর্থাৎ যদি মনে করো যে ওই আমার মতো মোটামুটি আর কি জারণ বিজারণ মুখস্থ করছে কিন্তু বুঝি না, এরকম যদি হোক তাহলে ইয়ে করো আর কি, মোটামুটি টার্গেট নাও। তো এখানে আমি আগে বলবো যে আহ, এখানে যদি আমার আমার এক্সপিরিয়েন্সটা নিতে চাও, আইসিটি প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন, এরপরে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন, প্রথমে আইসিটিটা একটু কবজা করে ফেলো, 2 নম্বরে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন পড়ো, তারপরে হলো আইসিটি এবং সায়েন্স প্রিভিয়াস,
তোমার তারপরে ইয়ে করো, প্রথমে আইসিটি প্রিভিয়াস কোশ্চেন, তারপরে সায়েন্সের প্রিভিয়াস কোশ্চেন, একটু দেখা যাচ্ছে না, আমি মুছে ফেলতেছি। আইসিটি প্রিভিয়াস কোশ্চেন, সায়েন্সের প্রিভিয়াস কোশ্চেন, তারপরে সাজেশন ফলো করো। আগে আমার আমার মতে আর কি, যে আগে প্রিভিয়াস কোশ্চেন গুলারে ধরাশায়ী করো। যদি এখান থেকে যা কমন পড়ে তাই তোমার লাভ, তাই তুমি ভালো লিখতে পারবা। কমন প্রশ্ন, অসংখ্য আনকমন প্রশ্ন প্রস্তুতি না নিয়ে আগে মোস্ট কমন প্রশ্নের প্রস্তুতি নিবা। এটা নিয়ে আমি একটা লাইন ব্যাখ্যা করবো। আর লাস্ট হলো 5 নম্বরের জন্য এই কমন আনকমন নিয়ে আমার একটা কথা আছে, অ্যানালাইসিস আছে। লাস্ট হলো বাংলা, 6 নম্বর হলো বাংলা। বাংলা পরীক্ষাতে বছর প্রথম হয়েছে তাই না? বাংলা 200 মার্ক, আর কারণ তো 100, যাতে তোমার 200 অ্যানালাইসিস করলাম। এখানে হলো দাঁড়াও, আর 100 পাওয়ার ইজ আমার জানা মতে 130 নাম্বার আসে। আচ্ছা, এখানে এখানে আমি ক্লাসের মাঝখানে কি বলে রাখবো, রিট্রান্সলেশন যেটা না, এটা আমরা করে ফেলবো 5 মিনিটে। 5 মিনিটে যদি আমি রিট্রান্সলেশন অংশ করে ফেলতে পারি, বাংলা থেকে ইংলিশ অনুবাদ করে ফেলতে পারি, তোমার 1 ঘন্টা 55 মিনিট সময় হাতে থাকে। ওইগুলোতে রচনা, এই যে রচনা আবার বললাম, বাংলা রচনা, ওই যে হ্যান্ড নোট তৈরি, হ্যান্ড নোট দেখবে যে কারো হয়ে গেছে, আলাদা করে কিছু করা লাগবে না, ওই হ্যান্ড নোটে লিখে আসবা, একদম ঘুমাইয়া লিখবা। বাংলা রচনার জন্য আমি পাক্কা 1 ঘন্টা লেখা রাখো, পরে বলতো ভুলাতে গেলে। বাংলা রচনা ফ্রেশ 1 ঘন্টা সময় লিখবো, প্রমিস লেখা রাখো, প্রমিস 1 ঘন্টা রচনা লিখবো, টাকাই থাকবে স্যার। এই শোনো, হুম, এই কেন, এই তুমি যাই লিখো, ওই কাল্পনিক সংলাপ ইয়ে লিখছো, কাল্পনিক সংলাপ এইগুলোতে দেখবা যেগুলো অনেক ক্রিয়েটিভিটি বিষয়, এগুলো দেখবা যে আলাদা আলাদা সিন দিও। মানে তোমার মানে একটা প্রশ্ন করছো, ওই গুড কোশ্চেন ইজ হাফ অফ নলেজ। এই যে প্রশ্ন করবা, প্রশ্ন উত্তর দিবা, এগুলোতে তোমার যদি আমার একদিন সুযোগ দাও, ভিতরে আমি একদিন আলোচনা করব আমার ক্লাস 15-20টা নেওয়ার পরে, বাংলা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স বলবো আর কি। এগুলোতে ভালো নম্বর আসার কৌশল আছে। তারপরে আমরা রিটেনে, আমরা ইংলিশে তোমার যে হেল্পটা করতে পারি, রিট্রান্সলেশন হবে 5 মিনিটে। আমি অনেকে নিবে এখানে 15-20 মিনিট সময়, আমরা করবো 5 মিনিটে। এরপর দ্বারা বলতেছি। তারপর হলো আমরা রচনা, প্রমিত দেখে রাখো, বাংলা রচনা 1 ঘন্টা লিখবো, পৃষ্ঠ উল্টাইতে থাকবে স্যার, এখানে তো লাইন লিমিট নাই, পৃষ্ঠ উল্টে থাকবে, দেখবে যে নাম্বারটা বেশি দিয়ে ফেলছে। আর বাংলা রচনা যদি 30-35 মিনিট লিখো, না শান্তি পাবে, নিজেরই মনে করবে পৃষ্ঠা ছিলা চলে আসে, শান্তি লাগবে না। এই কথাটাই কি লিখছো, প্রমিজ রচনা 1 ঘন্টা লিখবো। আর যারা আছো টেকনিক্যাল আছো, তারা তো পার্ট 1 তো সহজে, সমস্যা নেই, এমনি একসাথে বলবো, একটু আমাদের পরে বলতে দিও, অ্যানালাইসিস করতে দাও। ওকে, হাওয়েভার এটা একটা কথা লেখা রাখো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, খাতার উপর লেখা রাখো, অসংখ্য, এই কথাটা ফোকাস করে লেখা রাখো রিটেন পরীক্ষার্থী হিসাবে, রিটেন পরীক্ষার্থীর জন্য, মানে ইয়াটা আর কি, অসংখ্য আনকমন প্রশ্ন, অসংখ্য আনকমন প্রশ্ন না করে শুরুতে, আমি এটাও বলে রাখি, শুরুতে অসংখ্য আনকমন প্রশ্ন না পড়ে, না পড়ে সাজেশন ভিত্তিক, সাজেশন ভিত্তিক মোস্ট কমন প্রশ্ন, মোস্ট কমন প্রশ্ন, প্রশ্নগুলো হ্যান্ড নোট করে পড়া অতি উত্তম। অতি উত্তম বলে রাখলাম, এটা কিন্তু ভুলো না। যেমন ধরো একটা, এই লাইনটা লেখা ফোকাস করে রাখো, সব দুনিয়া জাহাজ করে ফেলো না, আগে জিস্ট নির্যাস করে পড়ো। কেন আমি বলতেছি তোমার একটু বলি, শোনো। আসলো একটা এক্সপেরিয়েন্স বলি, ধরো আসলো গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, আমি নিজেরও ব্যক্তি, গ্লোবালাইজেশন শোন, আসলো ইরান, ইরান, ইসরায়েল হামাস, ইসরায়েল হামাস, আর একটা হলো কুর্দি সংকট, মধ্যপ্রাচ্যে কুর্দি সংকট, ধরো কুর্দি সংকট। তোমরা, আমি জানি তোমরা এখনো প্রস্তুত। এই 3টা প্রশ্নের মধ্যে কোনটা আনকমন আমারে বলো, তোমার কাছে কোনটা আনকমন মনে হচ্ছে? ধরো এই মুহূর্তে আমি তোমার লিখতে পারলাম, কোন দুইটা একটু অপেক্ষাকৃত তোমার ভালো ধারণা আছে, কোনটাতে আনকমন বলো? 1, 2, 3 লাস্টেরটা 70। এবার শোনো প্লিজ, শোনো,
পরীক্ষায় তিনটে আসছে, এই তিনটারে সবাই, তুমি এই তিনটারে যদি দুর্বল, এইটা গ্লোবালাইজেশন তুমি দুর্বল লিখছো, ইসরায়েল হামাস দুর্বল লিখছো, বাদ, গেট আউট, লাগবে না তোমার দ্বারা। এই দুইটাতে তো কমন প্রশ্ন, দুইটাতে তো সবাই লিখবে। ইউ আর ইউনিক হিয়ার, এই ক্লাসে স্যার আমার চেয়ে ভালো লিখে নাই আর কেউ। আর মধ্যপ্রাচ্যে কুর্দি সংকট, এটা ওই ওরাও যা লিখছে আমিও তা লিখছি। এইখানে তুমি নিজের বৈচিত্র্য আনতে পারবা না। এইখানে যা লিখবা, এই যে কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন, আনকমন প্যাটার্ন, কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন লেখা রাখো, কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন প্রয়োগ করো, কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন, কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন, বুঝছো? কমন প্রশ্নে আনকমন প্যাটার্ন, এই হলো কাজ। স্যার তুমি মনে মনে বলবা, স্যার শোনেন, এই যে সবাই গ্লোবালাইজেশন লিখছে, সবাই হামাস আর ইয়া তো সবাই লিখছে, আমি যারা লিখছি স্যার ইনশাল্লাহ আপনি এই ক্লাসে যারা লিখছে তার হচ্ছে আমি একটা আলাদা। এই জন্য এটি হলো হ্যান্ড নোট, এটি হলো প্রস্তুতি। এই জন্য গোছাইয়া নির্যাস পড়াটা দেখবা যে এটা পরীক্ষার হলে চুম্বকের মতো কাজ লাগছে। এক্সপিরিয়েন্সই বলি, একদম হাতে হাতে ধুইরা, মানে যাদেরকে মানে মানে যে কত বছর এক্সপিরিয়েন্স বুঝো না, মানে আমি নিজে বুঝি না, কিন্তু যারা হয়েছে তাদের কাছ থেকে তো বুঝছি যে ওরা এইভাবে কাজ করে হয়েছে। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা কি আমার কথাই পর্যন্ত রিসিভ করতে পারছো? ইয়েস বানা বলো, ইয়েস, ডান। পরবর্তী টপিকে যাই, আমি আবার ইংলিশে চলে যাচ্ছি। ডান। ওকে, ঠিক আছে, এবার আমার কটা বাজে, শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট লাস্ট কথা, এবার এবার তাহলে ইংলিশে। ইংলিশ আমার শুরু কাল, আগামী রবিবার থেকে, কালকে ক্লাস হবে না, আগামী রবিবার থেকে ইনশাল্লাহ ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে শুরু হবে। এবার চলো ইংলিশটা কিভাবে ভালো করি। ইংলিশ বাইবেল সুন্দর করে খাতাটা ওইভাবে করো, খাতাটা এইভাবে এইভাবে, এটা ভার্টিক্যাল না ল্যান্ডস্কেপ বলে, এইভাবে এইভাবে এভাবে করো, এইভাবে এভাবে করো, হ্যাঁ, মানে লম্বা লম্বি না। Okay, ঠিক আছে। বিসিএস রিটেন ইংলিশ, আচ্ছা, ইংলিশ 200 মার্কস। My expectation 140। চলো আমরা এটাতে কেমনে কি কাজ করবো। আচ্ছা, পুরোটা দেখা যায় না, হ্যাঁ দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করতেছি। ওকে, হ্যাঁ, টপিক, টপিক, তারপরে মার্কস, টাইম, এক্সপেক্টেড মার্কস, মার্কস, সরি সরি, মার্কসের পরে লিখো রিস্ক, এক্সপেকটেশন, এক্সপেক্টেড মার্কস, টাইম, সেলফ সাজেশন। ঠিক আছে,
আগে লিখো। কই গেল? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এটা হলো উপরে লেখা দেখো, এটা আমাদের রোড ম্যাপ, ইংলিশের রোড ম্যাপ এটা। রোড ম্যাপ, ওকে। টপিক হলো এটা হলো আমার, প্রথমে আমরা ক্লিক করবো পার্ট এ। পার্ট এ, ওকে, হ্যাঁ। পার্ট এ তে আমি প্রথমে বলতে চাই, প্রথমে একটু তোমার একটু এখানে লেখা রাখতে পারি, হ্যাঁ। আমরা পরীক্ষার হলে শুরু করবো না, এটা হলো আমার এটার নাম হলো, টপিকের নাম না, মাইন্ড ম্যাপিং। 5 মিনিট। মনে রাখবা, মাইন্ড ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ। এই 5 মিনিট, আমার আগামী ক্লাস শুরু হবে মাইন্ড ম্যাপিং দিয়া। মাইন্ড ম্যাপিং এর একবার ইংলিশে তোমার ওই যে বিড়াল মারা আর কি, প্রথমেই পুরো অংশটার কবজা করা। এই মাইন্ড ম্যাপিংটা ভালো করে দেখা যাবে। মাইন্ড ম্যাপিং সবচেয়ে জরুরি জরুরি কাজ। কিভাবে কি করবো? আমার টাইম থাকবে 5 মিনিট। সেলফ অবজারভেশন, ফলো ক্লাস। আমি আগামী ক্লাসটা আমি মাইন্ড ম্যাপিং দিয়ে শুরু করবো। মাইন্ড ম্যাপিং কিভাবে আমি পুরো প্রশ্নটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, দেখো, ঠিক আছে। মাইন্ড ম্যাপিং এর সাথে লেখা থাকা একটা শব্দ ব্রেন, মাইন্ড ম্যাপিং প্লাস ব্রেন স্টর্মিং, এই শব্দটা আমি দিয়ে রাখতে চাই। ব্রেন স্টর্মিং, মনে রাখবা, খেলাটা 4 ঘন্টায়। যদি নিয়ন্ত্রণ হারাই ফেলছো, শেষ। প্রথম থেকে মানে বল আমার নিয়ন্ত্রণে, পুরা খেলা আমার নিয়ন্ত্রণে। পরীক্ষার প্রশ্ন আমার নিয়ন্ত্রণ করে নাই, আমি নিয়ন্ত্রণ করতেছি। খাতার উপর লেখা রাখো, পরীক্ষার প্রশ্ন আমাকে নিয়ন্ত্রণ করবে না, ইনশাল্লাহ আমি পরীক্ষার প্রশ্ন নিয়ন্ত্রণ করব। বাণী, পরীক্ষার প্রশ্ন আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমি পরীক্ষার প্রশ্ন নিয়ন্ত্রণ করব। সেলফ সাজেশন, এটা ঠান্ডা মাথায় হবে ইনশাল্লাহ, দেখবা দেখে যাবে। কি লিখো, লিখছো কিনা কথা, খাতার উপর লেখা রাখো। যে কোনো পরীক্ষার প্রশ্ন আমার নিয়ন্ত্রণ করবে না। দেখো যে বিশেষ ভাইবা যারা এক্সপিরিয়েন্স শেয়ার করে, অনেকে বলে যে আমি ভাইবা বোর্ডে তারা এই ঘুরাইছি। সত্য কথা, এই যে তারেক আছে জিজ্ঞেস করে দেখো, তারা সব মানে পোল্টি খাওয়া গেছে, মানে এরকম অনেকে আছে। তারা এদিক থেকে এদিকে দিকে ঘুরেছে, ওর নিজে যে প্রস্তুতি নিচ্ছে, যেই জায়গাটা ভালো পারে ওইখানে ক্লু দিয়ে দিয়ে ঘুরেছে। এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা কারোর কাছে বলো? অনেকে আমি দেখছি বিশেষ ভাইবাতে, অর্থাৎ নিজের মতো করে তোমার ক্লু দিয়ে দিচ্ছে স্যারের কাছে, এমন এমন ক্লু দিচ্ছে স্যার ওইদিকে ওইদিকে ঘুরছে। এরকম শুনছো কিনা কারোর কাছে, হ্যাঁ বা না বলো? ট্রুলি। তাহলে কথাটা কি লিখছো যে পরীক্ষার প্রশ্ন আমাকে আমার পরীক্ষার প্রশ্ন আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমি পরীক্ষার প্রশ্ন নিয়ন্ত্রণ, পরীক্ষার প্রশ্ন আমাকে প্রভাবিত করবে না, আমি পরীক্ষার প্রশ্ন। ওকে, ওকে, ঠিক আছে। 2 নম্বর। আচ্ছা, এবার 1 নম্বর টপিকের নাম হলো আমাদের আসতেছে থিমেটিক কোশ্চেন। থিমেটিক কোশ্চেন, মার্কস হলো কত? 30। 30 মার্কস। লেখা রেখো, 30 মার্কস মানে আবার বুঝা দিও 10+3 অথবা 6 × 5, 5×6 = 30, অথবা যেটাই হইতে পারে। আগের প্যাটার্ন হলে 10টা প্রশ্ন, এবার বর্তমানে আগের প্যাটার্ন হলে যাই হোক ভাই, কোনো সমস্যা নাই।
রিস্ক হলো এখানে 10 নম্বর। এক্সপেক্টেড মার্কস এখানে আমি পাইতে চাই 30-এ 20, 22 প্লাস থেকে চাই। 22 প্লাসে নিচে যাবে না নামে। মনে রাখবা টাইম 45 মিনিট। আমি আবার বললাম ওই এইটাই হলো আমার বাইবেল। এইখানে যারা হেরফের করবা টাইম নিয়ে, মনে রাখবা পরীক্ষা, তোমরা শুধু আমার দিকে তাকাও একটু। জলবায়ু পরিবর্তনের কারণ কি এটা নিয়ে 1 লাইনেও উত্তর দেওয়া যায় এবং 10 পৃষ্ঠায় উত্তর দেওয়া যাবে। হ্যাঁ বা না বলো, একটু বলো। জলবায়ু পরিবর্তনের কারণ কি? এক বাক্যে উত্তর দেওয়া যাবে, এক পৃষ্ঠা খাতা লিখে উত্তর দেওয়া যাবে। হ্যাঁ বা না বলো। শেষ, তোমার উত্তর দিয়ে মিটি কোশ্চেন। তুমি প্রশ্ন কি আসছে না আসছে, আমার টাইম গুরুত্বপূর্ণ। এই টাইম অন্য জায়গার টাইম এখানে বইবা শেষ। থিমেটিক কোশ্চেন যারা 1 ঘন্টার পরীক্ষা দেয়, মানে 45-এর কাজটা বলে যে আমি পারি না। আরে ভাই, না বলে বাদ দাও, কম লিখো, হাবিজাবি যা লিখে তুমি সামনে যাও, আমার সামনেটা কাজ করতে হবে। রিস্ক বিষয়টা হলো তোমার এই যদি বাই চান্স তুমি এই 12 নম্বর তোমার দিয়ে দিতে, শেষ, আর কুলে উঠতে পারবো না ইংলিশে, একদম জোরে হতো। এই জন্য প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড মার্ক আছে, ঠিক আছে? তাহলে 45 মিনিট তুমি হয়তো 2 নম্বর 2 মিনিট 3 মিনিট এদিক ওদিক করতে পারো, কিন্তু যদি তুমি এখানে 1 ঘন্টা খাটাও তাহলে আবার বলো বাকিটা কেমনে সামলাইবা। অধিকাংশ ক্ষেত্রে যারা থিমেটিক কোশ্চেন এই যে 1 ঘন্টা খুঁয়ে ফেলছে, আলটিমেটলি রচনা হাবিজাবি লিখে দিয়ে আসছে, 50 নম্বর রচনা বেইনসাফি কাজ করছে। ফলো ক্লাস, ফলো ক্লাস, ফলো ক্লাস টেকনিক। ফলো ক্লাস টেকনিক ইনশাল্লাহ। 2 নম্বর, গ্রামার। তোমার 30, 10, ওই যে 10, 12 এইগুলো হলো রিস্ক। 10, 12 পাইছো, আর কুলে হতে পারবে না। 22 প্লাস এখানে 35 মিনিট আটমোস্ট। 1 মিনিটে বেশি দিবা, ধরা গেল। আমি বলতে চাই 30 থেকে 35, যদি এবারের প্রশ্ন 30-এ সম্ভব না, 30 থেকে 35, 35-এর উপর যাওয়া যাবে না। আচ্ছা, লতিফ স্যারের 10 টপিক। আর কথা আছে। সেন্টেন্স মেকিং এ 10 আউট অফ 10। সেন্টেন্স মেকিং 10 আউট অফ 10। এবার ফলো আছে কেমনে হবে? সেন্টেন্স মেকিং এ 10 আউট অফ 10। এই কথা শুনতে, আমার কথা শুনতেছো কিনা? শোনো, সেন্টেন্স মেকিং হলো ওই যে 10টা বাক্য বানানো, মিস হবে না। এটা একটা কৌশল বলে দেবো ক্লাসের মধ্যে, মিস হবে না। এইটা আমার 10 নম্বর লাগবে। এটা সিস্টেমটা হলো আমরা প্রয়োজনে প্যারাফ্রেজিং হলো করবো। এটা মাইন্ড ম্যাপিং আছে না, মাইন্ড ম্যাপিং আগে আমি ক্লাসের শুরুতে আমি বলে দেবো। আমি 10 নম্বর পাইতে চাই ভাই, আমি ইংলিশ জানি না, আমার 10 নম্বর লাগবে এখানে, এইটাই আমার কাজ। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এটা মাইন্ড ম্যাপিং এ বলে দেবো। ঠিক আছে, ওই থিমেটিক কোশ্চেনের ক্লাসে বলে দেবো। এখানে 10 নম্বর মিস হবে না, ইনশাআল্লাহ মিস হবে না। দেখো, কারণ আমার যেই জায়গার মধ্যে আমার নাম্বার তুলে ফেলার সুযোগ আছে, এখানে আমি নাম্বার মিস করতে চাই না। এখানে আমার মূল, আমি তোমার বলে রাখি কি বলতে চাচ্ছি। আউল ফাউল বাক্য লিখবো না। যদি লেখার প্রয়োজন হয় আমি প্যাসেজের মধ্যে এই শব্দটা খুঁজে প্যাসেজের লাইনটা পড়ে আমি একটা অনুমান করে বাক্য লিখবো, পারবা। ঠিক আছে, দেখতে, কিন্তু আমি এখানে নাম্বার মিস করবো না ভাই। এখানে 10-এ 10 দিতে হবে, কারণ এটা আমার একটা শক্তিশালী জন্য। ভোকাবুলারি প্রিভিয়াস কোশ্চেন ছাড়া এটা এটা ইয়া করো। ঠিক আছে, ভোকাবুলারি স্যারের আমি মনে করি সিলেক্টেড 500 ওয়ার্ডসটা না, এটা খুব ভালো কাজে দেবে। 3, গ্রামারের পরে সামারি। সামারি সামারি হলো মার্কস হলো 20, রিস্ক হলো এই যে রিস্ক কথা বলতাম 4, 5 নম্বর পাই। আমি নিজের চোখ দিয়ে দেখছি 5 নম্বর সামারিতে পাই।
তুমি মনে রেখো না যেটা প্রথম লাইন নাজল লাইন শেষ লাইন, ওই যে এসএসসি পরীক্ষা যেগুলো লিখে দিয়ে আসছিলাম, সিমিটি কোশ্চেন আর সামারি আল্লাহর আমাদের জীবনে বাসায় বের করিনি। পরীক্ষার হলে সরাসরি মাঝের লাইন, প্রথম লাইন, শেষের লাইন, সামারি, শেষ। কিন্তু হচ্ছে না, এটা এই জন্য সেন্সিটিভ ইস্যু, এই জন্য ওইটা। তো এখানে আমরা পাইতে চাই অন্তত পক্ষে 15 পাইতে চাই। সরি, এখানে টাইম হলো আটমোস্ট 20 মিনিট, এর বেশি দিলে ধরা যাবে। আচ্ছা, তারপরে এখানে আমি 15 থেকে 20 মিনিট রাখতে চাই, 15-20 মিনিট, কারণ তারিখ এদিকে করতে পারো। ফলো ক্লাস, ফলো ক্লাস, ক্লাসের মধ্যে যে কুবুদ্ধি টুবুদ্ধি কিছু শেখানো হবে এগুলো ফলো করো। তারপরে 4 নম্বর টপিক হলো লেটার টু এডিটর। এডিটর 20, আমাদের ইয়ে হলো রিস্ক হলো 0, সরি এখানে রিস্ক হলো 7 নম্বর পাওয়া, রিস্ক 7, পাইতে যাই 14। 14 নম্বর ন্যারেটিভ আর বেশি পাওয়া যায় না। তোমার টাইম হলো অ্যাটমোস্ট 20 মিনিট, 20 মিনিট। আমি এবং স্যার ক্লাস নেবো, ফলো ক্লাস, ফলো ক্লাস, এবং ওইগুলো সমস্যা নেই, ফ্রি হ্যান্ড রাইটিং যেতে হবে। নিচে লেখা রাখো, নিচে লেখা রাখো দ্বিতীয় ঘন্টা পড়ার, অর্থাৎ 12টা বাজার 5 মিনিট আগে আমার লেখা শেষ হবে, লাল কলম দিয়ে লেখা রাখো, প্রমিস, ইনশাআল্লাহ। একদম 12টা বলছি তো, 12টা বাজার 5 মিনিট আগে, আগে লেখা রাখো, 12টা বাজার 5 মিনিট আগে আমার ইয়া শেষ হবে, আমার পার্ট শেষ হয়ে যাবে। মনে রাখবা খাতা তো একটাই লিখবো আমরা, কিন্তু আমি টাইমের সাথে টাইম নেই। কেউ যদি মনে রাখবা যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পার্টের শেষ করতে পারো নাই, তাহলে তুমি রচনার উপর জুলুম করবা। এই জন্য আমরা এটা শেষ করে ফেলতে চাই পার্টে, এই টাইমের মধ্যে, টাইম ইজ ফিক্স। ওকে, ডান। এ পর্যন্ত লিখছো, পার্টে হয়েছে, হ্যাঁ, ডান, ডান, বুঝবো। এই আছো নাকি তোমরা? ওকে, হ্যাঁ, ডান। পার্ট ডি, পার্ট ডি, পার্ট বি, হ্যাঁ, পার্ট বি তে হলো, আচ্ছা ওই যে সেম, আচ্ছা হ্যাঁ, ট্রান্সলেশন, 1 নম্বর টপিক, ট্রান্সলেশন, মার্কস 25, রিস্ক হলো 10, 10 পাওয়ার রিস্ক, পাইতে চাই 20 প্লাস, 20 দরকার, 20 প্লাস না লাগবে না, 20। টাইম 30 মিনিট। সেলফ সাজেশন, এইখানে আজকের মূল্যবান একটা কথা বলে রাখবো, সেলফ সাজেশন, একটু পরে সেলফ সাজেশন দিতেছি। রিট্রান্সলেশন 25, 10, 20, টাইম হলো 25 মিনিট। সাজেশন গুরুত্বপূর্ণ, একটু পরে দিতেছি। এসে 20, মার্কস হলো 50। এই বছরের সিস্টেম যদি ধরো 25 প্লাস 25, যদি এই বছরটা ধরো, রিস্ক হলো দুইটা মিলে 20 নম্বর পাইলে সর্বনাশ হয়ে যাবে, পাইতে চাই দুইটা মিলে তো 35 প্লাস। টাইম 60 মিনিট, আমি 1 ঘন্টা বললাম না, 60 মিনিট অ্যাটলিস্ট। প্রমিস, প্রমিস করে রাখো, দুইটা আসলে 30 মিনিট করে, 30 মিনিট করে লিখবো। প্রমিস, প্রমিস করে রাখো।
সাজেশন একটু পরে বলতেছি। আবার লিখো প্রমিস। চতুর্থ ঘন্টা পড়ার অন্তত 5 মিনিট আগে আগে আমার লেখা শেষ হবে। লেখা হবে এবং পুরো খাতা রিভাইজ করব। পুরো খাতা রিভাইজ। চতুর্থ ঘন্টা পড়ার 5 মিনিট আগে আমার লেখা শেষ হবে এবং পুরো খাতা রিভাইজ করব। চতুর্থ ঘন্টা পড়ার অন্তত 5 মিনিট আগে আমার লেখা শেষ হবে। প্রমিস, প্রমিস করে রাখো আমার সাথে, আজকে কথা দিয়ে রাখো। চতুর্থ ঘন্টা শেষ 5 মিনিট আগে আমার লেখা শেষ হবে এবং অবশ্যই আমি পুরো খাতা রিভাইজ করবো। মনে রাখবা, যার খাতা টাঙে টুঙে নিয়ে যায় পরীক্ষা ভালো হয়নি। এখানে আমরা স্লিপ অফ পেন যেটা বলা হয়, এই লিখতে গিয়ে কত রকমের ভুল করছে, এটা স্যারের সামনে যাওয়া উচিত না। একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আমি একজন এডমিন ক্যাডারের লোক হবো, পুলিশ ক্যাডারের লোক হবো, আমার দুর্বলতা তুমি স্যারের সাথে দেখা দিচ্ছ। এই সমস্ত মানে দ্রুত লিখতে গিয়ে এই সমস্ত দুর্বলতাগুলো আমার ঘটছে। প্লিজ চেক এগেইন। চেক করে হঠাৎ করে একটা কোনো মেজর মিস্টেক করে রাখছো, আল্লাহর রাস্তায় প্লিজ চেক করে দাও। আচ্ছা গেল। এখানে লিখে রাখো সেলফ সাজেশনে, সেলফ সাজেশন লিখো উইথ 40 টপিক, ওই যে 30 টপিক। গুরুত্বপূর্ণ বাংলা রচনার ইংরেজি অনুবাদ করব। গুরুত্বপূর্ণ বাংলা রচনার ইংরেজি অনুবাদ লিখো। গুরুত্বপূর্ণ বাংলা রচনার ইংরেজি অনুবাদ, আর এটা হলো ইংরেজি রচনা বাংলা অনুবাদ। অনেকের সাথে হয়তো অনেকে তোমার প্রথম আলো, ও কি ইয়ে, ও আচ্ছা আচ্ছা দাঁড়াও, রাইটিংটা ক্লিয়ার হচ্ছে না, বুঝছি আমি। ঠিক আছে দাঁড়াও, একটু ওই বোর্ড একটু ক্লিয়ার করতেছি, দাঁড়াও দাঁড়াও ক্লিয়ার করতেছি। গুরুত্বপূর্ণ বাংলা রচনার ইংরেজি অনুবাদ, এখানে লেখা গুরুত্বপূর্ণ বাংলা রচনার ইংরেজি অনুবাদ, গুরুত্বপূর্ণ ইংরেজি রচনার বাংলা অনুবাদ। ওই যে ওইটা, এই যে আমি যেটা দেখেছিলাম, যে আমি যে দেখেছিলাম একটু আগে, ধরো স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের যে বাংলা রচনাটা আছে এটা তুমি ইংলিশে নিজে নিজে শুধু ওই আমি ক্লাসে করাবো না, ওই টেকনিক ওই ক্লাসের নিয়ম অনুযায়ী তুমি শুধু ওই ইয়েটা করবা। আর গুরুত্বপূর্ণ ইংরেজি রচনা বাংলা অনুবাদ বলতে আমি বুঝাচ্ছি, ওই ধরো ব্লু ইকোনমি রচনাটা ওইটারই তুমি বাংলা অনুবাদ করলা। অনেকে তোমার বলতে চাইবে যে ডেইলি স্টার প্রথম আলো পড়ো, ইটস ভেরি গুড প্র্যাকটিস আনডাউটেডলি, নিঃসন্দেহে। কিন্তু এখন যদি তোমার প্রস্তুতিতে ঘাটতি থাকে, আমার একদম আমি যে আগে বলছি কমন টপিক গুলাতে, তুমি কি মনে করো যে তুমি কোনটা মনে করো যে ধরো গতকালকে ওই ঝিনাইদহের একজন এমপি ইন্ডিয়াতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই ঘটনাটার ইংরেজি অনুবাদ করা সম্পাদকীয় থেকে, এটা উত্তম নাকি ধরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করা উত্তম? তুমি বলো, ওয়ান অর টু, হুইচ ওয়ান ইজ বেটার? ওয়ান অর টু, বুঝছো কিনা? এটা হলো আমার আমার ছোট বুদ্ধির পরামর্শ আর কি। আমি মনে করি যে যেহেতু আমার একটা ভেনে আছি, আমি যেহেতু এসডিজি নিয়ে রাখতে হবে, আমাদের জাতিসংঘ লিখে লিখতে হবে, আমি দরকার সংবিধানের মৌলিক অধিকার গুলো ইংরেজি করি, যদি এটা কঠিন কাজ। তুমি একটু ধারণা করবা যে হ্যাঁ, আমি আমি যেটা আমি বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে একটু ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করি। তো এটা হলো আমার কাজ আর কি। এটা হলো আমি মনে করি যে এটা করলে রেগুলার প্র্যাকটিস, এটা আমাদের ট্রান্সলেশন দিয়ে শুরু করবো। আমি শুধু এগুলো নিয়ে প্রতিদিন ইংলিশ পড়তে থাকবো ইনশাল্লাহ, একটা টাইম 1 ঘন্টা থাকবেই একদম প্রতিদিন। আপাতত ইংলিশের ট্রান্সলেশন, মানে ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়া আর কোনো কাজ নাই। ফ্রি হ্যান্ড রাইটিং কোথা থেকে প্র্যাকটিস, কোথা থেকে করবা? ওই যে ক্লাসে দেখানো নিয়ম অনুযায়ী, ইয়া থেকে, কোথা থেকে বলো, ওই যে বই রচনা বই থেকে করবা। আর ইংলিশে তো একটা শীট পাইবা, এই শীটে একটু কাজ হয়, যারা একদম দুর্বল, একেবারে দুর্বল আছে তাদের জন্য শীট আছে। আর নইলে তো আবার এই যে প্লাস হ্যান্ড নোট, হ্যান্ড নোট, এই আর কি। তো অনেকক্ষণ কথা বললাম, শোনো একটা কথা,
এটা একটা সেলফ সাজেশনটা ওই যে তুমি রচনা তৈরি করতেছো না, আর রচনা তৈরি করতেছো না তুমি, এই যে ওই যে যেই টপিক গুলো এখন দিয়ে দেবো গ্রুপে আজকে দিয়ে দেবো, ঠিক আছে? ওইগুলো আর কি, ওইগুলোর উপরে রচনা প্রস্তুতি নাও। আর হলো ইয়া আম, সাথে আমি একটা একটা শীট দিয়ে দেবো, যেন কিছু কমন লাইন মুখস্থ করে দিতে পারো যদি কাজে লাগে আর কি। আচ্ছা, একটা কথা চিন্তা দেখো, এটা একটা আমরা ফ্যামিলির মতো আছি এখানে। আমাদের মানবীয় ত্রুটিগুলো, বিশেষত আমার মানবীয় ত্রুটি সবচেয়ে বেশি। তোমরা একটু কাইন্ডলি ইয়ে করো, ডেইলি রুটিনটা বলে শেষ করবো 1 মিনিটে। একটু মাঝে মধ্যে কনসিডার করো আর কি, যদি ধরো ভুল ত্রুটি হয়ে যায়, ধরো ধরো টাইম একটু এদিক ওদিক হয়ে গেছে। যেহেতু আমি একটা তোমাদের এখানে রাত কয়টা বাজে, একটা আমাদের এখানে দুপুর 1টা বাজে, তোমাদের এখানে হয়তো রাত 11টা বাজে, এর কি সব মিলে একটু মানে হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এই মানবীয় ত্রুটি গুলারে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, জাস্ট কারণ আমি, এটাই হলো তোমার প্রতি আমার দাবি। আর হৃদয় দিয়ে ধারণ করবা। আমি আবার বললাম ইনশাআল্লাহ, তুমি শুধু ক্লাস মিস করো না, লাইভ ক্লাসে থেকো। তো হয়তো কষ্ট হবে, বিরক্ত হইবা মাঝে মধ্যে, ঠিক আছে? সবগুলা মিলে আমার মনে হয় যে ইয়া করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো হাতে লেখা লিখতে লিখতে এগুলো দেখবা যে ওভারকাম করে ফেলতে পারবা। মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছো কিনা আজকে ক্লাসে, হ্যাঁ বা না বলো। আমি এখন যে বিষয় আজকে লাস্ট কথা বলে ইয়ে করবো, একটা ধারণা পাইছো কিনা? আমি ইউএসএ তে আছি এখন, ইউএসএ তে সবাই অনেকের আমি বাংলাদেশে আছি। আচ্ছা, আমি ইউএসএ তে আছি এখন, আমি মাস্টার্স করতেছি। আচ্ছা, এখন বলো, একটা ধারণা পাইছো তো ইনশাআল্লাহ? আমাদের একটা আস্থা কাজ করতেছে না? করবে, করবে, কথা শুনো। ওকে। আচ্ছা, আমি হ্যাঁ, সব হয়ে যাবে দেখবা যে, ওই যে আমি একটা বলছি প্রথম ক্লাসে বলছিলাম না, ওই যে গত ক্লাসে বলছিলাম, মনে রাখবো যে আমার শক্তি স্বাবলম্বী, আমার শক্তি সামর্থ্য কম, কিন্তু আমার মনোবল তা ইনশাল্লাহ চাঙ্গা আছে। দিনে দিনে চার বিষয়, দিনে 4 বিষয় পড়বো। ইংলিশ 1 আওয়ার, ট্রান্সলেশন 3 ট্রান্সলেশন, যেভাবে বলেছি। আমি কি যেভাবে বলেছি বুঝাইতে পারছি? এটা ইয়েস অর নো বলো, যেভাবে বলেছি দিয়ে বুঝাইতে পারছি তো? জব করে তারা কিভাবে ম্যানেজ করে, আমি তাই তো বলতেছি সুমন। ওই যে স্টার দিয়ে বুঝাইছি না, যদি রিটার্নের সুযোগ থেকে থাকে, টাকা ধার নাও, সুযোগটা আদায় করো। এরপরে যদি না পারো, উম, নিজের উপর খাটো আর কি বেশি, ওই যে জব করে এসে বাকি সময়টা যেন বেশি করতে পারো। 2, মেন্টাল এবিলিটি, 20 দিনে একটি বই পড়ে ফেলবো। এটা আমার পরামর্শ। শেষ করে ফেলো, খতম খতম। একটা বই নিয়ে দাঁড়ালো এখন। ম্যাথ, সাজেশন ধরে, এরপর এরপরে ম্যাথ, সাজেশন ধরে ধরে টপিক এক্সপার্ট হবো। আমি টপিক টপিক এক্সপার্ট দিয়ে আমি বুঝেছি, টপিক এক্সপার্ট দিয়ে আমি যা বুঝিয়েছি সেটা হলো উম, লসাগু গসাগু পারি, সূচক পারি, শতকরা লাভ ক্ষতি সুদ কষা পারি, এই পারি, পারি এই 3 ক্লাসে 15 নম্বর কম। বুঝছো কিনা? এই যেটা বলছি এটা 3। আইসিটি, সায়েন্স, 2 ঘন্টা প্লাস মাইনাস বেরোনো হচ্ছে, প্লাস মাইনাস এটা তোমার বিষয়। 2 ঘন্টা প্রিভিয়াস কোশ্চেন, আপাতত আপাতত কোনো প্রিভিয়াস কোশ্চেন, 4 লাস্ট।
আবার তোমার আমি আমি মনে করি এটা, আমি মনে করি তোমার এই ইংলিশের এই 4 বিষয় যদি রেগুলার আপাতত 1-2 মাস পরে এইভাবে কন্টিনিউ করো, আমার মনে হয় ভালো হবে। তুমি বলবা যে স্যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স বাদ দিচ্ছেন কেন? ওই যে 4 টপিকের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অবশ্যই আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স অবশ্যই আছে, অবশ্যই আছে। ওগুলো এখানে নোটে চলে যাবে। তুমি টপিক ধরে শেষ করে ফেলবা। প্রথমে 4 বিষয় কাজে লাগে এমনগুলা, তারপরে 3 বিষয় কাজে লাগে, তারপরে 2 বিষয় কাজে লাগে, তারপরে 1 বিষয় কাজে লাগে। বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো একটু মিলিয়ে পড়বা, ঠিক আছে? তাহলে দিনে আমি 4 বিষয় পড়বো। ইংলিশ থাকবে, প্রমিস করে রাখছো আগে ক্লাসেও যে আমি ইংলিশ ট্রান্সলেশন রাখবোই, প্র্যাকটিস রাখবোই, দেখে দেখে হলো লিখবো, ঠিক আছে? টেকনিক্যালের পড়া পরে পড়ো। টেকনিক্যালি ডেট কি দিছে? টেকনিক্যাল ডেট কি আপাতত পরে পড়ো টেকনিক্যাল, এখন না, পরে 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 পারবা ইনশাল্লাহ। আপাতত আগে গোছানো, চ্যানেলটা গোছানো, ঠিক আছে? তো তাড়াতাড়ি চালাল্লাহ, অনেক কথা বললাম, আবার বললাম যে ইয়া করো আর কি, ওই যেটা বললাম, সহজভাবে নিও, ফ্যামিলির মতো নিও, সবাই বন্ধু বান্ধবের মতো থাইকো। এটাই মানুষ মনে রাখে, এটাই মানুষের হৃদয়ে ধারণ করে, মানে এটা হৃদয়ে মানে শান্তি দেয়, ঠিক আছে? ব্যক্তিগত জীবনেও এমন কোনো কথা বলবা না যেটাতে মানুষের হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে হিউম্যান, জর্জ বার্নার্ড শো ছিল, হিউম্যান স্পিচ ইজ মোর ডেঞ্জারাস দেন পয়জনাস নাইফ। বুঝছো? মানে ছুরি দিয়ে মানুষের হৃদয়ে রক্তাক্ত করা যায়, মানুষকে রক্তাক্ত করা যায়, কিন্তু মানুষের কথা বিষাক্ত ছুরির চেয়ে ধারালো। মানুষ সুইসাইড করে কথার কারণে। তোমার কথা, আচরণ, এগুলাতে যেন কখনই মানুষ ইয়া না করে আর কি, হ্যাঁ? আর আমি অনেক সময় আমার মেসেঞ্জার তো ব্লক হয়ে আছে, এত মেসেজ আমি পারি না, মানে এটাও একটা ত্রুটি, কি করবা, মানবীয় দুর্বলতা। আর কি, ইনশাল্লাহ এখানে কথা বলবো। তাহলে এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্ত, সালাম কালাম দিয়ে বিদায়। আগামী রবিবার থেকে আমরা পুরো জমি শুরু করবো ইনশাল্লাহ। দেখি তোমরা একটু সালাম কালাম দিয়ে বিদায় নাও, আমি মিউট করে দিলাম তোমাদের কণ্ঠ শুনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার আপনার যে ইউটিউবে 5টা আসসালামু আলাইকুম ভিডিও স্যার। দেওয়া আছে রিটেনের, তো ওইগুলোতে মানে নোট দেওয়া আছে, ওই নোটগুলো কোথায় দেওয়া আছে খুঁজে পাচ্ছে না। তাই এই গ্রুপে দিয়ে দেবো, এগুলো তো দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো যেগুলো তোমরা দিয়ে বেঁচে আসো তো দিয়ে দেবো, ঠিক আছে? স্যার যদি দিতেন তাহলে ভালো হতো, মানে রেকর্ড দেখেছি কিন্তু বুঝতেছি না। এখন আপাতত এই অনুযায়ী করো, শেষে যে আমি 5টা বললাম না, 4টা টপিক, যেগুলো একটা এইভাবে শুরু করো, এইভাবে শুরু করো, ঠিক আছে? ইনশাল্লাহ। আর স্যার আমি হচ্ছে 46 এর প্রিলি ইংলিশ ব্যাচে ভর্তি ছিলাম, তবে আমার ফাইনাল এক্সামের কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। তো স্যার আমি হচ্ছে চাচ্ছি যে 47 ব্যাচে হচ্ছে কন্টিনিউ করতে। হ্যাঁ, কন্টিনিউ। নাজুলের বললো, তাহলে তোমার হয়তো ইয়ে করে দেবে, একটু পার্সোনালি নাজুলের সাথে নক করো, হ্যাঁ? ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমরা যারা রিটেন ফুল কোর্সের স্টুডেন্ট, আমরা কি ইংলিশের পুরোটা অ্যাক্সেস পাবো স্যার? ইংলিশ কোর্সের অন্তত পক্ষে আমি আমারটা পাইবা। আমি 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 চাই না যে কেউ হাতে থাকুক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। পাইলে সমস্যা কি? তুমি যদি সবগুলো পাও, কি সমস্যা? স্যার আপনার সপ্তাহে কোন কোন দিন হবে একটু যদি জানাইতেন। রবি, মঙ্গল, বৃহস্পতি। শোনো, আপাতত ছাত্র অন্যদের ক্লাস নাই, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবারে মাঝে মধ্যে নিশ্চিত যাবো যদি ক্লান্ত হয়ে যাও, ঠিক আছে? রেগুলার ক্লাস করে প্র্যাকটিস করে অনেকগুলা, মাঝে মধ্যে আমরা যদি বিরতি নেই শুক্রবারে নেবো, বুঝছো? রিল্যাক্স, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এই সময় গোছাই দিতে পারবো। স্যার আমাদের এই যে স্যার হ্যাঁ, বলো, চলো আরেকবার বলো কি? স্যার আমাদের কিছু নমুনা হ্যান্ড নোট যদি দেখা দেন, যেহেতু আমরা নতুন, ইতিপূর্বে কখনো এসব করি নাই। পাইবা, কিছু করার দরকার নেই আপাতত। আগে যে ইংলিশ ট্রান্সলেশন করো, আগে পড়ো অন্তত পক্ষে। জলবায়ু বললাম না, জলবায়ু নিয়ে 4 বই থেকে পড়ো, দাগাও, পরে নোট করো। আমার কথা বুঝছো কিনা? এই কথাটা তো বুঝছো যে জলবায়ু 4 বইয়ের মধ্যে আছে, ব্লু ইকোনমি 4টা বইয়ের মধ্যে আছে, এটা বুঝছো কিনা? এটাতে আমি 4 জায়গায় রাখবো না, আমি মূল কথাটা এক জায়গায় আনবো, এই সেন্সটা তো মাথায় ক্যাচ করতে পারছো? আমি 4 বই তথ্য রাখবো না, আমি কি পরীক্ষা হলে 4 বই পড়ে যাবো? 4 জায়গায় রাখবো না, আমি জাস্ট জিস্ট কথাটার একসাথে আনবো। এই জন্য আগে তুমি পড়ো, আমি তোমার কথা দিলাম, তুমি শুধু ব্লু ইকোনমি 4 সবগুলা নোট পড়ো। বাংলাদেশের কাছে বাংলা রচনা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইংলিশ রচনা, 4টা মিলে তুমি ব্লু ইকোনমিটা পড়ো। আমার কথা শুধু শুনো, তুমি দেখবে যে একটা ধারণা তুমি পেয়ে গেছো ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, আপনি ক্লাস নেবেন যৌথভাবে, স্যার কোনোদিন, আমি কোনোদিন, এগুলো সমস্যা নেই, টেনশন নিও না। স্যার স্যার আসলে আরেকটা বিষয় স্যার আমার একটা মানে ব্যক্তিগত পরামর্শ স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি, একটু যদি দেখতেন স্যার। নাকি স্যার এখানে বলে ফেলবো? বলে হলো, সমস্যা নাই। স্যার
স্যার আমার আসলে বয়স খুবই কম, কিন্তু এটা আমার প্রথম লিখিত আর কি স্যার। কিন্তু স্যার আমার আবার প্রাইমারিতে চাকরিটা হয়েছে আর কি স্যার। এখন স্যার আমার ফ্যামিলি কন্ডিশনটাও খুবই খারাপ, মানে আব্বার বয়স 60+, তো আব্বার বাইরে কাঠের মিলে কাজ করা লাগে। আর আমার বয়স মাত্র 24 বছর সামথিং স্যার। স্যার এখন আমি কি করব স্যার? আমার সবে মাত্র মাস্টার্স শেষ হলো আর তুমি কি। কি প্রাইমারিতে জয়েন করছো? স্যার করি নাই, জুলাই থেকে হয়তো বা করা লাগতে পারে। আচ্ছা, এবার আমি বলে রাখি এখন তোমার ডকুমেন্টস জমা দিতে হবে। আচ্ছা, সব কিছু করো, হয়ে যাক, চাকরিতে যোগদান করো। 1 নম্বর, চাকরিতে যোগদান করতে তার কোনো পয়সা লাগবে না, খরচও লাগবে না। যোগদান করলে তোমার একটা ইনিশিয়াল ভেরিফিকেশন হয়ে গেছে, প্লাস পয়েন্ট। বুঝছো কিনা? তুমি সরকারি চাকরি করো, এটা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য ভালো হবে। 2 নম্বরে মনে রাখবা, আমি একটু ক্লাসে বলছি, চাকরি নেওয়ার পরে তুমি ছুটি নেওয়া অধিকার। তুমি যদি ছুটি নাও, চাকরি যদি চলে যায় যাক, কিন্তু যাইলে আমি এটা পয়সা দেবো তোমার পুরা চাকরি পুরা পয়সা দিয়ে দেবো যদি কেউ তোমার চাকরি নিতে পারে। তুমি ছুটি নিতে পারবা, এটা অধিকার। অনেক ধরনের ছুটি আছে, তুমি সরকারি চাকরিতে গেলে বুঝতে পারবা জয়েন করার পরে। অতএব আমার পরামর্শ, আগে আগে যোগদান করো, যোগদান করার তুমি ইয়ে করো। এই যোগদান, আমি কি বুঝাতে পারছি তোমারে? যোগদান করবা, তারপরে ছুটি নিবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার স্যার আমার একটা কথা ছিল, ওই যে নাজমুল ভাইয়া বা স্যার যিনি আছেন ওনার সাথে তো মানে যোগাযোগ করা যায় না। রুটিন কি চেঞ্জ হয়েছে নাকি সেটা স্যার বুঝতেছি না। উনি যদি এখানে থাকেন, উনি যদি আর কি আপনার মাধ্যমে আমি ওনাকে বলতে কিচ্ছু চাচ্ছি, কিচ্ছু না, কিচ্ছু না, রুটিন রুটিনে আমি যেটা বলি। দেয়া ছিল ক্লাস তো সেভাবে হচ্ছে না, আর সেক্ষেত্রে ও চেঞ্জ শোনো, হলে কিচ্ছু না, আমার ইংলিশ ক্লাসগুলো রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এর মধ্যেই হবে। আর শুনো, যদি মাঝে মধ্যে আমরা সুবিধা মতো ছুটির দিনে আর কি, বুঝো না, একটু মাঝে মধ্যে ক্লান্ত ক্লান্ত লেগে গেলে, আর 9টা ক্লাস, স্যার 9টার সময় শেষ করে ইংরেজি 9টা হবে। স্যার একটু ইয়ে করতে স্যার, শুধুমাত্র এটা না স্যার, আমাদের ফুল কোর্সের কথাই আর কি বলতেছিলাম। যেমন আজকে বিকাল 5টায় একটা ক্লাস হয়েছে, তো সেটা তো আমাদের ফুল কোর্সের রুটিনে সেটা ছিল না। তো এগুলো চেঞ্জ হলে আসলে বুঝতেছি না, উনি এখানে থাকলেও আমি ওনাকেই আচ্ছা ঠিক আছে, আমি কথাগুলো একটু বলতেছি আমরা। একটু পার্সোনালি আমি নক করে আগামী ক্লাসে সমাধান দিতে বলবো। হ্যাঁ, তোমাদেরকে। ওকে, জি ঠিক আচ্ছা, আছে। জি স্যার, ওকে, জি স্যার। স্যার একটা বিষয় জানার ছিল। দাঁড়াও, একদম আসসালামু আমার আলাইকুম 1 স্যার। তারিখ থেকে মাস্টার্স পরীক্ষার সেমিস্টার শুরু, দেবো কিনা? এই মাস্টার্স পরীক্ষা সামনে যাদের আছে, আর বিশেষ রিটার্ন পরীক্ষা যাদের আছে, মনোযোগ, সবার জন্য বলে রাখি, মাস্টার্স পরীক্ষা দিবা না। এর রেফারেন্স হলো তটিনী, দারুসালাম টাওয়ারে। এই যে দেখবা, সুনিম সোহানা তটিনী সিলেটে গেছে। তটিনী কেউ চিনে কিনা? আমার দারুসালাম টাওয়ারের পাশে আমাদের বাসা। আমার দারুসালাম টাওয়ারের পাশে 3জন ছিল, 3জন আল্লাহর রহমতে ক্যাডার হয়েছে। জালাল আশফাক এডমিন ক্যাডার, তটিনী প্রথমে বন ক্যাডার ছিল, পরে এডমিন ক্যাডার হয়েছে। আর জুবায়ের হলো শিক্ষা ক্যাডার। এখন তটিনী মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগে সিলেটে গেছে রিটার্ন পরীক্ষা। আমি বললাম যে কোনো শর্ত ছাড়া মাস্টার্স বন্ধ, মাস্টার পরীক্ষা দেয় নাই। ক্যাডার হয়েছে, ক্যাডার আবার মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। কি সমস্যা হয়েছে? অর্থাৎ মাস্টার্স না, নো মাস্টার্স কিচ্ছু না, রিটার্ন পরীক্ষা। 100 জনের মধ্যে আমি একজন। এটাই গেল। ওকে, আসসালামু স্যার, আলাইকুম স্যার। স্যার এখন স্যার আমার কেমন আছেন? স্যার ইশরাক, ঈশ্বর, কি অনেকদিন অবস্থা, পরে বলো, কেমন আপনার আছো? ক্লাস। অনেকদিন। আলহামদুলিল্লাহ স্যার। তুমি ছিল নাকি? স্যার দেখলাম স্যার আপনার ক্লাস মিস করি তো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ইস্তাকের নাম মনে ওকে রেখো, ইস্তাকের সামনে লাইমলাইটে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আজকে আর কিছু বলবা কেউ? কোনো কিছু আছে? স্যার জি স্যার, বলতেছিলাম একটা খুবই দুর্বল ছিলাম স্যার, এখন কিভাবে স্যার নিজেকে ডেভেলপ করতে পারি স্যার? কোনটা? কিসে? ইংরেজিতে স্যার। সমস্যা নেই, এখনো ধীরে ধীরে আমি যা ক্লাসে করাবো, আমি আস্তে আস্তে যেগুলো করাবো, আর যে বাসে কিছু হোমওয়ার্ক দেবো, এগুলোই করো, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, আপাতত ধন্যবাদ। অন্যগুলো করো। স্যার যারা ঠিক আছে? স্যার ওই যে 47 এর প্রিলিমিনারি পরীক্ষা দিবে স্যার, ওদের স্যার ওই যে রিটেনের পাশাপাশি স্যার প্রিলিটা কতটুকু আগে রাখা উচিত স্যার, একটু যদি আপাতত পরামর্শ দিতেন। যেহেতু শোনো, বলে প্রিলির জন্য যেহেতু একটু সময় বেশি পেবা, রিটেনটা গোছাই ফেলো। রিটেন মানে কিচ্ছু না, আমি কিন্তু ক্লাসে দেখছি না 10 টপিক ঘুরে ফিরে যদি জায়গায় রিটেন পরীক্ষা দাও, আই ক্যান রাইট ফ্রিলি। বুঝছো কিনা? আই ক্যান রাইট মাই থটস, আমার চিন্তাটা লিখতে পারি। এই একটা এক্সপিরিয়েন্স নিয়ে নাও, এই একটা সাহস বাড়াও, ইনশাল্লাহ কাজে দেবে। পরে নিও রিটেন করতে। এখন এই যে এরপরে তুমি রিটেন বেস নাও আপাতত। এই যে ধরো 30-35টা টপিকের উপর অ্যানালাইসিস করবে না, কাজে লাগবে। স্যার আমি টোটালি 46-এ আর কি নতুন ক্যান্ডিডেট, তো আমার আর কি পত্রিকা পড়ার তেমন এক্সপিরিয়েন্স নাই। এখন পত্রিকায় যায় অনেক সময় যাচ্ছে,
তো হুম। আমি কি টপিক গুলা জাস্ট বই থেকে কভার হুম। করে নিলেই হয়ে যাবে নাকি পত্রিকা আচ্ছা, থেকে এখন শোনাই বলে আর কি, পত্রিকা পড়া খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ, কিন্তু আমার যারা দুর্বল আছো তাদের জন্য আপাতত না, এটা আমার পরামর্শ। টাইমটা অনেক যাচ্ছে স্যার আর কি পড়তে শোনো গেলে। শোনো প্লিজ, তুমি 1 ঘন্টা পত্রিকা না পড়েও তুমি 1 ঘন্টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রচনাটা করো, এটাতে ফজিলত বেশি। বুঝছো কিনা? পত্রিকা পড়ো, আমি নিষেধ করি নাই, কিন্তু তুমি পরীক্ষার পরে পড়ো, অথবা তুমি পড়ো যদি তুমি ওইগুলোতে এক্সপার্ট হও, মনে করো যে তোমার একটু অ্যাডভান্স লেভেলের ইংরেজি আছে, তাহলে ইংরেজি পত্রিকা পড়ো। এটা আমার মনে করো, ভিন্নভাবে নিও না, জাস্ট আমার ব্যক্তিগত জি স্যার, অনুভূতি, বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ স্যার। আবার কেউ বলো না যে শরীফ স্যার পত্রিকা পত্র নিষেধ করছে, অবশ্যই পড়া উচিত, কিন্তু যারা অ্যাডভান্স। কিন্তু যারা ধরো একটু দুর্বল, তারা আগে ইয়ান আসছি, আমার আগে ভাই জীবন বাঁচাও। থ্যাংক ইউ। ওকে, স্যার একটা আল্লাহ হাফেজ। জিনিস বুঝতে পারিনি স্যার, যদি একটু বলতেন, মানে আপনি 4টা বিষয় থেকে বললেন যে নোট করার জন্য, তো সেক্ষেত্রে স্যার মানে ইংলিশ এবং বাংলা দুইটার জন্য কি আলাদা ভাবে নোট করতে হবে কিনা, যদি এটা একটু ক্লিয়ার করতেন। এটা হলো তুমি আপাতত বাংলা করো আর ইংলিশ করো। আমি ইংলিশ যদি নোটটা তৈরি করে রাখো, আমি ইংলিশ নিয়ে খুব বেশি টেনশনে নাই, কারণ 10-12টা ক্লাস করার পরে ওই যা লিখছো তুমি তা তুমি ইংলিশে কনভার্ট করতে পারবা ইনশাল্লাহ, এই আমার আস্থা আছে। এই জন্য আমি ইংলিশ নিয়ে তোমার এত প্যারা দিই। আমার কথা বুঝছো কিনা? তুমি যদি জি ধরো স্যার, নারী বুঝতে নিয়ে যে পেরেছি। তথ্যগুলো বাংলায় লিখছো, এগুলো যে ইংলিশে কনভার্ট করতে সক্ষম হইবা কিছুদিনের মধ্যে, এই আস্থা আমার আছে ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রবিবারে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।